উনি রামকৃষ্ণ সঙ্গে খোকা মহারাজ নামে সমধিক পরিচিত। পূজনীয় স্বামী সুভদ্রানন্দজির স্মৃতি কথা আলোচনা করছেন নবদ্বীপ স্থিত রামকৃষ্ণ সেবা সমিতির অন্যতম সহসভাপতি অধ্যাপক ডক্টর শিবরঞ্জন চক্রবর্তী মহাশয়। আমি ডক্টর চক্রবর্তীকে অনুরোধ করব আপনি অনুষ্ঠান মঞ্চে এসে আসন গ্রহণ করে পূজনীয় সুভদ্রানন্দজির সম্পর্কে আমাদের আলোকপাত করুন এবং সেই মহাজীবনের আলোকে আমাদের উদ্ভাসিত করুন। আমি এই মঞ্চে ডেকে নেব নবদ্বীপ শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির ভারপ্রাপ্ত মহারাজ পূজনীয় স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজকে। এখন আলোচনা করবেন অধ্যাপক ডক্টর শিবরঞ্জন চক্রবর্তী। ওম ব্রহ্মানন্দম শিবম শান্তম প্রেমরূপম নিরঞ্জনম যোগী সমদ্ভুতম নিত্যম অখণ্ডাদ্বৈত লক্ষণম বিজ্ঞানং ত্রিগুণাতীতম তুরীয়া ভেদ সঞ্জিতম সুবোধং শারদাং চৈব বিবেক শশীভূষণম সমন্বয়ং মহাচার্যং যুগধর্ম স্বরূপিণং সর্বদেব স্বরূপং শ্রীরামকৃষ্ণং নমাম্যহম। যোগানন্দ প্রেমানন্দ চান্নে বৈয়ে চ পার্ষদা রামকৃষ্ণ গত প্রাণাং সর্বাংস্তাং প্রণমাম্যহম। সালে শুভ রথযাত্রার দিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ক্ষুদ্র প্রকোষ্ঠে দুটি বালক গিয়েছেন। একটি বালক ঘরের বাইরে রয়েছেন, অপর বালকটি ঘরের ভেতরে প্রবেশ করেছেন। যে বালকটি ঘরের বাইরে রয়েছেন তাকে সম্বোধন করে ঠাকুর বলছেন, ওই বাবুটি বাইরে কেন গো? ও গো বাবু, এদিকে এসো, ভেতরে এসো। এবং শ্রীরামকৃষ্ণের আহ্বানে ঘরের বাইরে থাকা সেই বালকটি ভেতরে প্রবেশ করে শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম করলেন। শ্রীরামকৃষ্ণদেব সেই বালকটিকে প্রেমালিঙ্গন করে তার পাশে একেবারে বিছানায় বসালেন। বললেন, তুই যে এখানকার। শ্রী ভগবান প্রথম দর্শনেই যে ভক্তকে আপন ক্রোড়ে স্থান দিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবোধানন্দজি মহারাজ, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম লীলা পার্ষদ, রামকৃষ্ণ সংঘের খোকা মহারাজ বলে যিনি সর্বজন পরিচিত। আপনারা সবাই জানেন কলেজ স্ট্রিট থেকে যে রাস্তাটা শ্যামবাজারের দিকে গেছে সেখানে বিখ্যাত ঠনঠনিয়া কালীবাড়ি
মায়ের নাম সিদ্ধেশ্বরী মা। বহু পূর্বে সেই এলাকাটি ছিল জঙ্গলাকৃত। তখন পুরনো দিনের কলকাতা, সেই জঙ্গলাকীর্ণ এলাকায় মা সিদ্ধেশ্বরীর মন্দিরে একজন ব্রহ্মচারী সেবায়িত ছিলেন। কিন্তু কলকাতা নগরীর যখন বিস্তার হতে শুরু করলো, অট্টালিকা হতে শুরু করলো, সমাগম বাড়তে শুরু করলো, তখন সেই ব্রহ্মচারীর পক্ষে সেইখানে থাকা সম্ভব হলো না। মাকে আকুতি করছেন যে মা, এই জনসমাবেশের মধ্যে আমি কি করে থাকবো। সেই সময় ওই এলাকার একজন সেবক সেখানে আসেন এবং মা সিদ্ধেশ্বরীর সেবার ভার গ্রহণ করেন। তিনি হচ্ছেন শঙ্কর ঘোষ মহাশয়। এবং এই শঙ্কর ঘোষ মহাশয় হচ্ছেন স্বামী সুবোধানন্দজি, যিনি পিতৃদেব কৃষ্ণদাস ঘোষ তার দাদু। অর্থাৎ কৃষ্ণদাস ঘোষ হচ্ছেন শঙ্কর ঘোষের পৌত্র। আজও ওই রাস্তাটার নাম হচ্ছে 22 নম্বর শঙ্কর ঘোষ লেন। এবং আমরা দেখব যে এই যে শঙ্কর ঘোষ লেন, ওই যে রাস্তা ঠনঠনিয়া কালীবাড়ির ঠিক উল্টো দিকের রাস্তাটা, সেইখানে স্বামী সুবোধানন্দজির আদি নিবাস। পিতার নাম হচ্ছে কৃষ্ণদাস ঘোষ। মহারাজের আবির্ভাব আজকের পূর্ণ দিনে 1867 সাল 8ই নভেম্বর, কার্তিক শুক্লা দ্বাদশী তিথি। মা ছিলেন নয়নতারা দেবী। ভগবানের কাছে প্রার্থনা করে, দেবতার কাছে প্রার্থনা করে এই সন্তান লাভ করেছিলেন বলে নয়নতারা দেবী কখনো তাকে দেবতা বলে ডাকতেন। আবার মহারাজ যেদিন আবির্ভূত হয়েছিলেন সেদিন খুব ঝড় ঝঞ্ঝা হয়েছিল, তাই অনেক সময় তাকে ঝোড়ো বলা হতো। তার পূর্বাশ্রমের নাম ছিল মহারাজের সুবোধচন্দ্র ঘোষ। শৈশবের বিদ্যালয় জীবন প্রথমে অ্যালবার্ট কলেজিয়েট স্কুল, তারপরে বিদ্যাসাগর মহাশয়ের স্কুল। বিষয়ের মধ্যে যে বিষয়টাকে তিনি খুব ভালোবাসতেন এবং যথেষ্ট উৎপত্তি ছিল যে বিষয়, সেটি হলো গণিত, অঙ্ক। প্রথম ভগবান শ্রীরামকৃষ্ণের নাম বালক সুবোধচন্দ্র শুনেছিল পিতার কাছে। আবার কেশবচন্দ্র সেনের যে পত্রিকা, সেখান থেকে শ্রীরামকৃষ্ণ দেবের নাম জেনেছিলেন। আর জেনেছিলেন সুরেশচন্দ্র দত্তের পরমহংস শ্রীরামকৃষ্ণের উক্তি বলে যে পুস্তিকা, সেখান থেকে। এই তিনটে উৎস থেকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পরিচয় পেয়ে কিশোর সুবোধ আকুল হয়ে ওঠেন দক্ষিণেশ্বর যাওয়ার জন্য, শ্রীরামকৃষ্ণ সকাশে উপনীত হওয়ার জন্য। পিতা আশ্বাস দিয়েছেন বালককে নিয়ে যাবেন, কিন্তু ব্যস্ততার কারণে একটু দেরি হচ্ছে। তাই বন্ধু ক্ষীরচন্দ্রের সঙ্গে ওই 1884 সালের রথযাত্রার দিনে তিনি রওনা দিলেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ দেবের কাছে। পথ ভুল করে প্রথমে চলে গিয়েছিলেন আলিয়াদহের দিকে, আবার ঘুরে এসে দক্ষিণেশ্বরে আসলেন। এবং আমরা তো প্রথমেই শুনলাম যে যখন দক্ষিণেশ্বরে ঢুকেছেন, তখন ক্ষীরোদ প্রথমে ঠাকুরের ঘরে ঢুকেছেন। আর মহারাজ সেই সময়কার সুবোধ তিনি বাইরে রয়েছেন। ঠাকুর তাকে ডাকছেন, ওগো বাবু, ভেতরে এসো, এগিয়ে এসো। এবং সুবোধচন্দ্র ঠাকুরের কাছে এসে প্রণাম করায় ঠাকুর তাকে নিজের বিছানায় বসাচ্ছেন এবং বলছেন, তুই এখানকার। এবং যখন পরিচয় পাচ্ছেন যে ওই ঠনঠনিয়া কালীবাড়ির শঙ্কর ঘোষ স্ট্রিটে তাদের বাড়ি, তখন ঠাকুর ওই বালক সুবোধকে বলছেন, আরে তোদের ওখানে আমি অনেকদিন ছিলাম, তোদের সবাইকে আমি চিনি, কারণ আপনারা সবাই জানেন
ওই এলাকাটি টনটনিয়া কালীবাড়ি এবং তৎসংলগ্ন এলাকা শ্রীরামকৃষ্ণের ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কলকাতায় প্রথম আগমনের লীলাভূমি। ঠিক টনটনিয়া কালীবাড়ির উল্টো রাস্তাটাই হচ্ছে শঙ্কর বসলেন আরেকটু এগিয়ে গিয়ে দিগম্বর মিত্রের রাজবাড়ি, বিজু চ্যাটার্জি স্ট্রিট, যেখানে রামকুমার চট্টোপাধ্যায় টোল বাড়ি, ঝামাপুকুর, যেখানে শ্রীরামকৃষ্ণদেব প্রথম দাদার সঙ্গে এসেছিলেন। তাই ঠাকুর বলছেন যে তোদের ওই এলাকা তো আমার খুব চেনা, আমি তোদের সবাইকে জানি, এবং বলছেন জানতাম তুই আসবি এখানে। এবং বালক সুবোধ যখন ঠাকুরকে প্রত্যুত্তরে বলছেন, তাহলে আপনি যখন জানতেন আমি এখানকার, আমি আসবো, তাহলে আগে এলাম না কেন? তখন সুবোধচন্দ্রের বয়স কত? ধরুন 1867 তার আবির্ভাব, আর ঠাকুরের দর্শন পাচ্ছেন 1884, মানে 17 বছর বয়স। ঠাকুর বলছেন ওরে, সময় না হলে তো কোনো কিছু হয় না। এরপর ক্ষীরোদ এবং সুবোধ সেই দিন প্রস্থান করছেন। ঠাকুর আহ্বান করছেন দুই বালককেই, আবার আসবি এবং শনি মঙ্গলবারে আসবি। পরের সপ্তাহে শনিবারে দুই বন্ধু আবার শ্রীরামকৃষ্ণ সকাশে দক্ষিণেশ্বরে। এই দ্বিতীয় দিন শ্রীরামকৃষ্ণদেব সুবোধ বালককে দক্ষিণেশ্বরের ওই যে শিব মন্দির, সেখানে পাঠাচ্ছেন ধ্যান করার জন্য। জিহ্বায় একটি মন্ত্র লিখে দিচ্ছেন। সুবোধচন্দ্র গভীর ধ্যানে নিমগ্ন হচ্ছেন এবং অনুভব করছেন সমস্ত দেব দেবী শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে রয়েছে, আবার শ্রীরামকৃষ্ণদেব সমস্ত দেব দেবীতে লীন হচ্ছেন। আমরা দেখব যে এইভাবে বালক সুবোধচন্দ্রের নিয়মিত দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু, এবং শ্রীরামকৃষ্ণদেব অত্যন্ত স্নেহ করতেন এই সুবোধচন্দ্রকে। বালক সুবোধচন্দ্রের সঙ্গে শ্রীরামকৃষ্ণের প্রথম দিক থেকেই লীলা ছিল স্নেহসিক্ত লীলা। বালক সুবোধচন্দ্র যখন ঠাকুরকে বেজন করছেন, বাতাস করছেন, করতে করতে হয়তো ঘুমিয়ে যাচ্ছেন, ঠাকুর তাকে শুইয়ে দিচ্ছেন, ঠাকুর তাকে পাকার বাতাস করছেন, এইরকম লীলা। আমরা দেখব যে সুবোধচন্দ্রের সঙ্গে ঠাকুরের যে সম্পর্ক, আমরা জানি যে ভক্ত ভগবানের সঙ্গে সম্পর্কের একটা বিশিষ্ট ভাব থাকে। বালক সুবোধচন্দ্রের সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণের সম্পর্কের যে ভাবটি, সেটি হচ্ছে ভাগবতের ভাব। ভাগবতে যেমন ভগবানের সঙ্গে ভক্ত ভগবান বলে মেশে না, সরস্বর্যময় ভগবান বলে মেশে না, ভগবান আমার আপনজন, আমার আপনার আত্মীয়, এই বলে ভক্ত ভগবানের সম্পর্কের উল্লেখ যেমন আমরা ভাগবতে পাই, ঠিক তেমনি গ্রন্থকার শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন যে বালক সুবোধচন্দ্রের সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সম্পর্ক ছিল একেবারে আত্মীয়তা জনিত আপন সম্পর্ক। একবার ঠাকুর কিরকম আত্মীয়তা জনিত সম্পর্ক, কোনো সংকোচ ছিল না, নিঃসংকোচ ব্যবহার করতেন সুবোধচন্দ্র ঠাকুরের সঙ্গে। ঠাকুর বলছেন ওরে ধ্যান ধ্যান করিস তো? বালক সুবোধ বলছেন যদি ধ্যান ধ্যানই করবো বা করতে হবে তাহলে আপনার কাছে আসে না। ঠাকুর প্রত্যুত্তরে বলছেন ঠিক আছে, তুই স্মরণ মননটা করিস। আমরা দেখব এই যে ঠাকুর বালক সুবোধকে বললেন যে ঠিক আছে তুই স্মরণ মননটা করিস, ঠাকুর যেমন বললেন এই যুগের নারদীয়া ভক্তির চূড়া যে কথাটি, সেটি তদর্পিতা অখিলাচারতা তৎবিস্মরণে পরম ব্যাকুলতা নীতি। ভগবানকে স্মরণই হচ্ছে ভগবান মুখ্য সেবা, মুখ্য ভগবান সেবা। তেমনি সুবোধচন্দ্র আজীবন ভগবানকে কিভাবে স্মরণে রেখেছিলেন আমরা তার অন্তিম লীলার একটি ছবি যখন দেখব তখন বুঝে নেব। আমরা দেখব এই সময় ঠাকুর
বালক সুবোধকে বলছেন, ওরে তোদের পাড়ায় মাস্টার আছে মহেন্দ্রনাথ, ওখানে যাস। ওই যে বললাম আত্মীয়তা জনিত নিঃসংকোচ ব্যবহার ঠাকুরের সঙ্গে। ফস করে বালক সুবোধ বলে ফেললেন, উনি তো গৃহী মানুষ, ওনার কাছে কি যাব ভগবত প্রসঙ্গ শুনতে। ঠাকুর বলছেন, সে কি রে, ও তো এখানকার কথাই বলবে। মাস্টার এখানকার কথা মানে হচ্ছে ঠাকুরের কথা, এখানকার কথাই বলবে। তা ঠাকুরের নির্দেশে বালক সুবোধ মাস্টারমশাইয়ের কাছে গিয়েছিলেন এবং মাস্টারমশাইয়ের সঙ্গে সুবোধ চন্দ্রের যখন সাক্ষাৎ করছে, সেই সময় মাস্টারমশাইয়ের যে অনুভূতি সেটি অপূর্ব। মাস্টারমশাই বলছেন যে যখন কেউ সমুদ্রে বা সাগরে যায়, তখন কেউ বালতি করে বা কোনো একটা পটে করে জল নিয়ে আসে এবং সেই জল একটু একটু করে সবাইকে দেয়। তার কাছে যাওয়ার আগে, মানে শ্রীরামকৃষ্ণ দেবের কাছে যাওয়ার আগে মাস্টারমশাই বলছেন, জানতাম লেখাপড়া করে অনেক কিছু শিখে ফেলেছি, তার কাছে গিয়ে জানলাম এই সমস্ত বিদ্যা অবিদ্যা। যে বিদ্যায় ব্রহ্মজ্ঞান হয় না, যে বিদ্যায় অবিদ্যা দূর হয় না, সে বিদ্যার কোনো মূল্য নেই। মাস্টারমশাই বলছেন, তার এক একটি কথা যেন ভাসিয়ে দেয়। এই বিদ্যা নিয়ে মানুষ এত অহংকার করে। সুবোধচন্দ্র অনুভব করলেন মাস্টারমশাই অনুভবী ব্যক্তিত্ব, ঠাকুরকে কিভাবে চিনেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের সান্নিধ্য লাভের পর থেকে বালক সুবোধচন্দ্রের একটি অদ্ভুত দিব্য অনুভূতি হতো। সেটি হচ্ছে ভ্রু মধ্যে এখানে তিনি জ্যোতি দর্শন করতেন। গর্ভধারিণী মাকে সে কথাটি অকপটে বলেছেন। মা বলেছেন, এই কথা কাউকে বলিস না। উত্তরে বালক বা কিশোর সুবোধ মাকে বলছেন যে, দেখো এতে কোনো অকল্যাণ হবে না তো, অপকার হবে না তো। তবে আলো তো আমি চাই না, যার আলো তাকে চাই। আমরা দেখব ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের যখন গলরোগ দেখা দিল, চিকিৎসার্থে তাকে যখন প্রথমে শ্যামপুকুর বাটি এবং কাশীপুরে আনা হলো, তখন কাশীপুরে যখন শ্রীরামকৃষ্ণ দেব আছেন, তখন নরেন্দ্রনাথের নেতৃত্বে তাকে সেবা করার যে ভার করেছিল, তার মধ্যে সুবোধচন্দ্র ছিল অন্যতম। এবং সুবোধচন্দ্রের স্বভাবটি ছিল একেবারে বালকের মতো, তাই তো তাকে খোকা বলা হতো। তিনি খুব চা খেতে ভালোবাসতেন। ঠাকুরকে বলে বসলেন কাশীপুরে যে, দেখুন আপনি তো দক্ষিণেশ্বরে একটু স্যাঁতস্যাঁতে ঘরে থাকতেন, আপনি চা খান, গরম চা খান, তাহলে গলার রোগ ভালো হয়ে যাবে। আর ঠাকুরও বালকের নেই। ঠাকুর রাখালকে বলছেন, ওরে রাখাল, সুবোধ বলছেন গরম চা খেলে নাকি গলার রোগ ভালো হয়ে যাবে। এইভাবে ঠাকুরের সঙ্গে দিব্য ভাবের সম্পর্কে রয়েছে। আমরা দেখব ত্যাগের মহাসমাধির পর সুবোধচন্দ্রের মধ্যে তীব্র বৈরাগ্য। তিনি একেবারে গৃহত্যাগ করে পদব্রজে একেবারে নিঃসঙ্গল অবস্থায় বাইরে বেরোচ্ছেন, গাছতলায় থাকছেন, কোথায় শয়ন করছেন, কি খাচ্ছেন তার ভ্রুক্ষেপ নাই, এবং পদব্রজে জিটি রোড ধরে তিনি পৌঁছচ্ছেন কাশীধামে। এবং কাশীধামে মা অন্নপূর্ণা এবং বিশ্বনাথের মন্দিরে রয়েছেন, এবং সেই সময় বাড়ির লোকজন খোঁজ করে তাকে সেখান থেকে নিয়ে আসে। এবং নিয়ে আসার পর তিনি কিন্তু গৃহে প্রত্যাবর্তন করেননি। আপনারা সবাই জানেন বরাহনগরে যে প্রথম সেই ভূতুরে বাড়ি, সেইখানে তিনি আশ্রয় নেন এবং সেইখানে সন্ন্যাস গ্রহণের প্রস্তুতি নেন। আমরা দেখব যে তারপরে তিনি স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে 1889 সালে তীর্থযাত্রায় যাচ্ছেন বৃন্দাবনে, পরবর্তীকালে কেদারগঞ্জের দিকেও যাচ্ছেন। ভগবানের প্রতি, ঠাকুরের প্রতি
শুভদানন্দজির কিরকম শরণাগতি ছিল, কিরকম ভগবানের প্রতি প্রপন্ন ছিলেন, তার দুটি উদাহরণ তার তপস্যা এবং তীর্থ জীবনের আমরা পাই। তিনি ফল্গু নদীর দিকে রয়েছেন, ফল্গু নদীতে স্নান করার ইচ্ছা। এই ফল্গু নদীতে যখন যাচ্ছেন, তখন ফল্গু নদীতে তো অল্প জল থাকে, কিছুটা যেতে যেতে তিনি ডুবে গেছেন, কেউ নেই কাছে। যখন ডুবে যাচ্ছেন ফল্গু নদীতে, তখন ঠাকুরকে স্মরণ করে বলছেন, ঠাকুর এই নাও শেষ প্রণাম, এই নাও শেষ প্রণাম। দেখছেন কে যেন হাত ধরে তুলে দিল। আরেকটি ঘটনা, তিনি হরিদ্বারে আছেন, এমন শরীর খারাপ, জ্বর হয়েছে, কমণ্ডলুটা পর্যন্ত সরানোর উপায় নেই, খুব কষ্ট পাচ্ছেন। তো ঠাকুরকে স্মরণ করে বলছেন যে এত কষ্ট দেওয়া কেউ নেই, একজন একটু দেখে, একটু দেখাশোনা করে। রাত্রে ঠাকুর স্বপ্ন দিচ্ছেন, কি চাস, টাকা পয়সা না লোকজন? শুভদানন্দজি উত্তর দিচ্ছেন, শরীর থাকলে শরীর খারাপ হবে, ওসব কিছু চাই না, তোমাকে যেন না হবে। পরের দিন থেকে দেখা যাচ্ছে হরিদ্বারে যতদিন তিনি সুস্থ না হচ্ছেন, একটি সন্ন্যাসী এসে স্বামী শুভদানন্দজি এসে বলছেন। হরিভক্তি বিলাসের একটি মহাবাক্য আছে, জব প্রপন্ন তব অস্মি ইতি চ সকৃত এব যাচতে তস্मै সর্বদা অভয়ং দদামি এতৎ মম প্রভু। জব প্রপন্ন, যে প্রপন্ন হয়ে শরণাগত হয়ে বলে তব অস্মি, আমি তোমার হে প্রভু, তস্मै সর্বদা অভয়ং দদামি, আমি তাদের সর্বদা অভয় দান করি। শ্রী ভগবানের শেষাংশটা কি অপূর্ব, বললেন এতৎ মম প্রতম, এটা আমার ব্রত। প্রপন্ন ভক্তকে আমি সর্বদা রক্ষা করি, যে আমার শরণাগত। আমরা দেখব যে স্বামীজির সঙ্গে, স্বামী বিবেকানন্দের সঙ্গে স্বামী শুভদানন্দজি ছিল খুব মধুর সম্পর্ক, সখ্যতা সম্পর্ক। স্বামীজি পাশ্চাত্য থেকে ফিরে এসেছেন 1897 সালে, আলমবাজারে আছেন। স্বামীজি গুরু ভাইদের বক্তৃতা শেখাচ্ছেন, কে কিভাবে বক্তৃতা দেবে। একটু একটু করে বলছেন, আমার সামনে বল, ঠাকুরের কথা তো বলতে হবে বাইরে। তা শুভদানন্দজি যেদিন পালা পড়েছে, সেদিন শুভদানন্দজি বক্তৃতা দিচ্ছেন, স্বামীজি এবং অন্যান্য গুরু ভাইরা আছেন। শুভদানন্দজি যখন বক্তৃতা দিতে শুরু করেছেন, তখন হঠাৎ করে ভূমিকম্প হয়েছে, সবকিছু কেঁপে কেঁপে উঠেছে। স্বামীজি মন্তব্য করলেন, খোকা এমন বক্তব্য রেখেছে যে পৃথিবী কেঁপে উঠেছে। স্বামীজিকে খুব সেবা করেছিলেন বলে একবার স্বামী শুভদানন্দজিকে বলেছিলেন, খোকা তুই আমার কাছ থেকে বর চা। তার উত্তরে স্বামী শুভদানন্দজি খোকা মহারাজ বলেছিলেন যে স্বামীজি তুমি যদি আমাকে বর দেবে তো এই বর দাও যেন প্রতিদিন সকালে আমার চাটি বন্ধ না। তিনি খুব চা খেতে ভালোবাসতেন। রামকৃষ্ণ সঙ্গে দুইজন সন্ন্যাসী ঠাকুরের লীলাপার্ষদ, একজন ছিলেন ঘোরতর চায়ের বিরোধী, তিনি হচ্ছেন স্বামী অদ্বৈতানন্দ গুরুগোপাল, আর যিনি চা খেতে খুব ভালোবাসতেন তিনি হচ্ছেন খোকা মহারাজ স্বামী শুভদানন্দ। আমরা শেষ করব, দেখব যে ঠাকুরের মহাজীবন মহাবাক্য প্রচারের ক্ষেত্রে শুভদানন্দজি অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষত পূর্ববঙ্গের ঢাকা এবং এই সমস্ত এলাকায় তিনি ঠাকুরের কথা প্রচার করেছেন। এবং শেষের দিকে যখন শারীরিক অসুস্থতা দেখা দেয়, 30-এর দশক, ক্ষয় রোগ হয়েছিল, তার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন ক্ষয় রোগে। আপনারা স্মরণ করুন, ঠাকুর বালক সুবোধকে বলেছিলেন, ঠিক আছে ধ্যান করতে হবে না, স্মরণটা করিস। ওই ক্ষয় রোগে তিনি যখন যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন বলে মানুষের মনে হচ্ছে, তখন শুভদানন্দজি বলছেন শরীর খারাপ হয়েছে, কিন্তু তাকে যখন স্মরণ করি তখন দেহরোগ সমস্ত ভুলে যায়। এই হচ্ছে স্মরণ। তাকে যখন স্মরণ করি তখন দেহ যন্ত্রণা দেহরোগ সব ভুলে যায়। অন্তিম কাল যখন এসেছেন, তখন মহাসমাধির কয়েকদিন আগে
অসাধারণ মন্তব্য করছেন। সন্ন্যাসী তো ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী, বলছেন জগতের সমস্ত সুখকে যেন একটা ছায়ের গাদার মতো মনে হয়। মহাসমাধি হচ্ছে 1932 সালের 2রা ডিসেম্বর, তার ঠিক আগের দিন পূর্ব রাত্রে 1 ডিসেম্বর এই তার শেষ প্রার্থনা এবং মহাবাক্য বললেন, এই আমার শেষ প্রার্থনা, চিরকাল এই সঙ্গে ঠাকুর থাকুন, চিরকাল এই সঙ্গে ঠাকুর বিরাজ করুন। এই শেষ প্রার্থনা জানিয়ে 1932 সালের 2রা ডিসেম্বর মহাসমাধিতে লীন হলেন স্বামী শুভদানন্দজি। আমরা খুব সংক্ষেপে মহারাজের দিব্য জীবন অনুধ্যান করলাম। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এতক্ষণ শ্রীরামকৃষ্ণের লীলা পার্ষদ স্বামী সুবোধানন্দজি মহারাজের দিব্য জীবন বিষয়ে আলোচনা করলেন নবদ্বীপ শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির সহ সভাপতি অধ্যাপক ডক্টর শিবর চক্রবর্তী মহাশয়। শ্রদ্ধেয় স্যারকে তার আলোচনার জন্য আমাদের অন্তরের প্রণাম ও কৃতজ্ঞতা জানাই। আমাদের সান্ধ্য অধিবেশনের দুটো ভাগ, প্রথম ভাগটি এখানে শেষ হলো, যেটি ছিল পূজনীয় খোকা মহারাজের জীবন বিষয়ে আলোচনা। দ্বিতীয় ভাগটি হচ্ছে আমাদের অত্যন্ত আপন, অত্যন্ত নিজের পূজনীয় স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজের নবদ্বীপ আশ্রমে শোভাগমনের বর্ষপূর্তি। এই অনুষ্ঠানের শুরুতেই আমি ডেকে নেব নবদ্বীপ রামকৃষ্ণ সেবা সমিতির বর্তমান সভাপতি শ্রদ্ধেয় শ্রী রামনারায়ণ ঘোষ মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে পূজনীয় মহারাজজিকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের এই অনুষ্ঠানের দর্শক বা শ্রোতার সংখ্যাটা এইখান থেকে বিচার করলে হবে না। আমাদের অনুষ্ঠানটি আজকে ফেসবুক লাইভের মাধ্যমে সারা পৃথিবীতে সম্প্রচারিত হচ্ছে। তার কারণ মহারাজের অনেক স্নেহভাজন আছেন, মঠ মিশনের অনেক ভক্তরা আছেন যারা অনুষ্ঠানটি দেখবার জন্য বারবার করে বলছেন, চাইছেন। আমার একটু আগেও অনেকে ফোন এসেছিল, তো তাদের সুবিধার্থে আমরা ফেসবুক লাইভের ব্যবস্থা করছি। অনেকে সরাসরি সম্প্রচার দেখছেন আজকের অনুষ্ঠানটিতে। এখন আমাদের শ্রদ্ধেয় সভাপতি শ্রী রামনারায়ণ ঘোষ পূজনীয় মহারাজজিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। আমি মাননীয় সভাপতিকে অনুরোধ করব, আপনি মঞ্চে আসন গ্রহণ করুন। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আমাদের যুব পাঠচক্রের ভাই শ্রীমান দেবকান্ত নাগ। আমি দেবকান্তকে অনুরোধ করছি তার সঙ্গীত পরিবেশনের জন্য। নমস্কার। ঠাকুর মা এবং স্বামীজি চরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার সঙ্গীত পরিবেশন করছি।
আজি শঙ্খে শঙ্খে মঙ্গলগা জননী এসেছে গায়ে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গলগা জননী এসেছে গায়ে। সপ্ত সিন্ধু কল্যাণরণ বেজেছে সপ্ত তারে, ওগো জননী এসেছে গায়ে। শঙ্খে শঙ্খে মঙ্গলগা জননী এসেছে গায়ে। সুর সপ্তক তুলেছে গান, সপ্ত ঋষির গানে, সপ্ত স্বর্গে দুন্দুভি ঘোষে সপ্ত গ্রহের গানে। অন্তরে আজ সপ্ত দলের নবজাগরণ সারে, ওগো জননী এসেছে গায়ে। শঙ্খে শঙ্খে মঙ্গলগা জননী এসেছে গায়ে। মরণের বারহানে সপ্তকোটি সুসন্তান বিজয় মল্লানে। সপ্ত তীর্থ একই সাথ হয়ে বিধি মন্দির দ্বারে, তুলে নাও বুকে তারে, ওগো জননী এসেছে গায়ে। শঙ্খে শঙ্খে মঙ্গলগা জননী এসেছে গায়ে। সপ্ত সিন্ধু কল্যাণরণ বেজেছে সপ্ত তারে, ওগো জননী এসেছে গায়ে। শঙ্খে শঙ্খে মঙ্গলগা জননী এসেছে গায়ে। শঙ্খে শঙ্খে মঙ্গলগা জননী এসেছে গায়ে। শঙ্খে শঙ্খে মঙ্গলগা জননী এসেছে গায়ে। নমস্কার। ধন্যবাদ দেবকান্তকে। এখন রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের প্রস্তাবিত উপশাখা কেন্দ্র নবদ্বীপ স্থিত রামকৃষ্ণ সেবা সমিতিতে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত মহারাজ পূজনীয় স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজের শুভাগমনের বর্ষপূর্তি বিষয়ে বিশেষ আলোচনা। আমি শুরুতেই বলেছি, আপনারা সকলেই জানেন যে গত বছরের এই বিশেষ তিথিটিতে আমরা পূজনীয় মহারাজজিকে আমাদের মাঝখানে পেয়েছিলাম এবং একটি বছর মহারাজজি আমাদের মাঝে থাকবেন, আগামীতে আরো নিশ্চয়ই থাকবেন। একটি বছরের অভিজ্ঞতা, তার কথা, আমাদের কথা, এগুলোই এখন আলোচনা হবে। আমি প্রথমেই ডেকে নেব আমাদের আশ্রমের বর্তমান সম্পাদক শ্রী সন্দীপ পাল মহাশয়কে আজকের এই শুভ দিনে এই সুন্দর বিষয়ে তার বক্তব্য রাখবেন। প্রথমেই প্রণাম জানাই ধামেশ্বর শ্রীমান মহাপ্রভুর চরণে, শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির চরণে এবং শ্রী শ্রী ঠাকুরের যেই পার্শ্বদ যার আজ শুভ জন্মতিথি শুভদানন্দজি মহারাজজির শ্রীচরণে আমার প্রণাম জানাই। প্রণাম জানাই পূজনীয়
ভারপ্রাপ্ত মহারাজ এই উপশাখা কেন্দ্রে শ্রীমৎ স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজের শ্রীচরণ কমলে প্রণাম জানাই। এখানে মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি, এখানে সভায় উপস্থিত শ্রদ্ধেয় সহসভাপতিদ্বয় এবং কার্যকরী সমিতির অন্যান্য সকল সভ্যকে, এবং এখানে উপস্থিত যারা আশ্রমের ভক্ত শুভানুধ্যায়ী সদস্যরা রয়েছেন, আমাদের অবৈতনিক পাঠদান কেন্দ্রের সকল শিক্ষক শিক্ষিকা রয়েছেন, পাঠচক্রের যুব প্রতিনিধিরা রয়েছেন, এখানে আত্মনির্ভরের প্রতিনিধিরা রয়েছে। প্রত্যেককে আশ্রমের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আজ আমরা শুনেছি কি বিশেষ কারণে আমরা এখানে আজ সমবেত হয়েছি। দেখতে দেখতে একটি বছর আমরা পার করেছি পূজনীয় মহারাজজির সান্নিধ্যে। আজকের এই বিশেষ দিনেই 2019 সালে, সেই ইংরেজি ডেটটি অন্য ছিল, 9ই নভেম্বর, তিথিটি ছিল এই একই, স্বামী সুবোধানন্দজির শুভ জন্মতিথি। এই দিনে পূজনীয় মহারাজজি আমাদের নবদ্বীপ আশ্রমের ভারপ্রাপ্ত মহারাজ হিসাবে উপস্থিত হয়েছেন, এবং কত তাড়াতাড়ি একটি বছর কেটে গেল, আমরা দেখতে দেখতে একটি বছর হয়ে গেল মনেই হয় না। মনে হয় এই সেদিন হয়তো মহারাজকে সেই বৃষ্টি ভেজা দিনে সকাল থেকে অঝরে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে আমাদের সেই চরম একটি উন্মাদনা। কারণ এটি আমরা এখানে সকলেই জানি যে আমরা যবে থেকে মঠে আসি তখন থেকেই একটি উদ্দেশ্য বা একটি ইচ্ছার কথা আমরা শুনতাম যে একসময় বেলুড় মঠকে, আমাদের এই আশ্রমকে উৎসর্গ করব, বা বেলুড় মঠ আমাদের এই আশ্রমকে গ্রহণ করবেন এবং নবদ্বীপে একটি বেলুড় মঠের পরিপূর্ণ একটি সেন্টার বা শাখা হবে। এই স্বপ্ন নিয়ে আমরা আশ্রমের সমস্ত কাজ সেইভাবেই করার চেষ্টা করতাম, যাতে একদিন তাদের হাতে আমরা আমাদের আশ্রমকে সমর্পণ করতে পারি। এবার গত বছর এই দিনটি ঠিক আগের দিন যারা আমরা ওতপ্রোতভাবে এই কাজের সঙ্গে যুক্ত, স্বভাবতই আমাদের সেই স্বপ্ন আমাদের সার্থক হওয়ার মুখে ঠিক পরের দিন সকালেই পূজনীয় মহারাজজি আসবেন, এবং পূজনীয় মহারাজজি আসা মানে আমাদের আশ্রমটি তখন শুধুমাত্র একটি প্রাইভেট আশ্রম নয়, তার সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের বর্তমানে উপশাখা কেন্দ্র হিসাবে রয়েছে, এবং খুব শীঘ্রই হয়তো আমাদের প্রশাসনিক সমস্ত কাজকর্ম কমপ্লিট হলে এটি পূর্ণাঙ্গ শাখা কেন্দ্র রূপে আত্মপ্রকাশ করবে। তো সেই দিনটিতে আমাদের উন্মাদনা সম্পূর্ণ অন্য রকম ছিল আর কি। তো যাই হোক, তারপরে পূজনীয় মহারাজজি এলেন। আসার পরে স্বভাবতই প্রথম আমাদের একটু খুব সংকোচ বোধ হতো, যে কারণ আমার সঙ্গে অন্তত ব্যক্তিগতভাবে পূজনীয় মহারাজজি এখানে আসার আগে সেইভাবে কোনো রকম সাক্ষাৎ ছিল না। পূজনীয় মহারাজজি যখন শুনলাম আসবেন এখানে, তার দুদিন আগে আমি এখানে শ্রদ্ধেয় শ্রীহরবাবু রয়েছেন, তার সঙ্গে গিয়ে, আর দীপুদা গেছিলেন সঙ্গে, পূজনীয় মহারাজজিকে জাস্ট একটি সৌজন্য সাক্ষাৎ হয়েছিল, প্রণাম করে আবার চলে এসেছিলাম, সেরকম কিছু কথাবার্তা তেমন হয়নি। যাই হোক, তারপরে আর আমাদের এখানে যারা ভক্তরা রয়েছেন হয়তো আরো বেশি করে পূজনীয় মহারাজজির সান্নিধ্য লাভ হতো, কিন্তু এই মাঝখানে মার্চ মাস থেকে সেই লকডাউন চলাকালে আমাদের এখানে সমস্ত রকম দীর্ঘদিন প্রার্থনা সঙ্গীতে সন্ধ্যারাত্রিকের সময় ভক্তদের যাতায়াত বন্ধ ছিল সম্পূর্ণরূপে। বেশ কিছুদিন হলো সেটি আবার আস্তে আস্তে স্বাভাবিকের পথে আসছে, কিন্তু আপনারা তো সকলেই জানেন বেলুড় মঠ এখনো এই পরিস্থিতিকে সামনে রেখে এখনো পর্যন্ত ভক্তদের জন্য সম্পূর্ণভাবে খোলা সম্ভব হয়নি। সেই কারণে আমরাও রেস্ট্রিকশনটা পুরোপুরিভাবে এখনো তুলতে পারছি না। সেই রেস্ট্রিকশনকে রেখেই এই লকডাউনের পরে এটাই বোধহয় প্রথম আমাদের ইন জেনারেল একটা সমাগম হচ্ছে, আজকের এই সমাগমটা। মার্চ মাস থেকে এই পর্যন্ত আর কোনো সেইভাবে আলোচনা সভা আমরা করে উঠতে পারিনি। তো যাই হোক, আজ পূজনীয় মহারাজজি এখানে এক বছর অতিক্রান্ত করলেন।
আমাদের থেকেও তার অভিজ্ঞতা শোনা আমাদের কাছে অনেক বেশি মানে উৎসাহের এবং অনেক বেশি প্রয়োজন আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। কারণ আমরা যদিও প্রথম থেকেই বেলুড় মঠের গাইডলাইনে চলি বা সেখানে যেই ধরনের ঠাকুর সেবা পূজা থেকে শুরু করে সমস্ত রকম কাজকর্মের যে দিশা নির্দেশ মোটামুটি আমরা সেগুলি মান্যতা দিয়েই করার চেষ্টা করি, কিন্তু তবুও সকল ক্ষেত্রে হয়তো সবসময় একদম ত্রুটিমুক্তভাবে সেগুলি করা সম্ভবপর হয় না। অনেক কাজেই হয়তো কিছু ত্রুটি থেকে যেতে পারে বা আছেও, সেগুলিকে পূজনীয় মহারাজজি ধীরে ধীরে আমাদের সংশোধন করার চেষ্টা করেছেন। এবং সবচেয়ে যেটা মানে আমার যেটা অন্তত মনে হয়েছে যে আমরা এখানে যারা আশ্রম পরিচালনা এতদিন করে এসেছি প্রত্যেকেই কিন্তু মানে সাংসারিক জীবন থেকে উঠে আসা, মানে প্রত্যেকেরই একটি আলাদা পরিবার রয়েছে, সেই পরিবার সামলে নিজেদের যে কর্মব্যস্ততা রয়েছে প্রত্যেকেই কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত, সেই কাজ সামলে তারপরে আমরা আশ্রমের দৈনন্দিন কাজকর্মের সঙ্গে নিজেদের যুক্ত রাখার চেষ্টা করি যতটুকু সম্ভব। কিন্তু সেইভাবে সমস্ত দিনব্যাপী এখানে যে অজস্র ভক্তরা আসেন, বাইরে থেকেও অনেক অতিথিরা আসেন, তাদেরকে সেই একদম নিজের মতো করে যে আতিথেয়তা প্রদান করা বা নিজের মতো করে সেবা যত্ন করা, সেইটা হয়তো একদম 100% আমরা করতে পারতাম না। কিন্তু পূজনীয় মহারাজজি আসার পর থেকে আশ্রমে একটি মানে পরিবারে যেমন মায়েরা আমাদের সকল সন্তানদের সদস্যদের দেখে রাখেন যে কার কোনটা অসুবিধা আছে, কোন সন্তানের কি প্রয়োজন, কে কোনটা ভালোবাসেন, পূজনীয় মহারাজজি এখানে আমাদের ভক্তরা কি পছন্দ করে, কার কোনটা পছন্দ, কে সুস্থ আছেন, কে একটু শারীরিকভাবে অসুস্থ আছেন, কার কি সমস্যা, সমস্তটাই একদম সেই মায়ের মতো আগলে রাখার চেষ্টা করেন। এবং বিগত 1 বছর ধরে আমরা আশ্রমের প্রতি তো আমাদের প্রত্যেকের একটা ভালোবাসা বা টান অবশ্যই আছে, কিন্তু সেটা আমরা সেদিনও আলোচনা করছিলাম যে পূজনীয় মহারাজজি আসার পর থেকে আমাদের মানে ঠাকুরের কাছে আসা তো অবশ্যই একটি টান অনুভব করি, কিন্তু পূজনীয় মহারাজজিও একদিন যদি আউট অফ স্টেশন হন, কোনো কারণে হয়তো বেলুড়ে গেলেন বা অন্য কোনো সেন্টারে গেলেন, তো সেই দিনটা মানে কেমন যেন একটু অন্যরকম লাগে, একদম ফাঁকা ফাঁকা কিছু একটা নেই। হ্যাঁ, আশ্রমে এসে কোনো কাজ করতেও মন লাগে না, মানে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়ে গেছে। তো এখানে আরো অনেকে বলবেন, আমি আর খুব বেশি দীর্ঘায়িত করব না। আমরা এই বিগত 1 বছরে চেষ্টা করেছি পূজনীয় মহারাজজি একদম ঠাকুর ঘরের সেবা পুজো থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত রকম কাজেও যেইভাবে তিনি আমাদের দিশা নির্দেশ করেছেন, তার নির্দেশ অনুযায়ী, আদেশ অনুযায়ী আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব আমাদের সাধ্যের মধ্যে করে দিয়েছেন অনেক ক্ষেত্রে। তো আমরা অবশ্যই আপ্রাণ আন্তরিকভাবে চেষ্টা করব আগামী দিনেও পূজনীয় মহারাজজির সেই দিশা নির্দেশ মেনে এবং তার আদেশ শিরোধার্য করে তার দেখানো পথে আমরা শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির যে লকডাউন শুরু হওয়ার পর থেকে 1 এপ্রিল থেকে টানা 2 মাস, এপ্রিল, মে, জুন মাসেরও কিছুটা সময় আমরা মে শেষ পর্যন্ত 2 মাস টানা আমাদের এখান থেকে রিলিফ ওয়ার্ক হয়েছিল, কোভিড-19 রিলিফ। তো সেখানে প্রতিদিন আমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা মঠ থেকে খুব একটা বেশি রিলিফ দেইনি, সমস্তটাই হয়েছিল এখান থেকে আমরা রিলিফ প্যাকেট নিয়ে গিয়ে জায়গায় জায়গায় গিয়ে রিলিফ করেছিলাম। তো সেইখানে পূজনীয় মহারাজজি একদম আমাদের সঙ্গে থেকে সামনে থেকে তিনি প্রত্যেকটি জায়গায় নিজে উপস্থিত হয়ে সেই ত্রাণ কার্যে একদম সামনে থেকে পরিচালনা করেছেন। এটি আমাদের কাছে মানে অত্যন্ত উৎসাহ ব্যঞ্জক ছিল। মানে পূজনীয় মহারাজজি এইভাবে প্রতিটি স্থানে গিয়ে, হয়তো এখান থেকে আমরা শান্তিপুরের কাছেও একটি ইটভাটায় গিয়ে কাজ করে এসেছি, সারাদিন গাড়িতে জার্নি। হ্যাঁ, এখানে আমাদের যে ভাই রয়েছে
অরিজিৎ সাধুকা, ও অনেক সহায়তা করেছে, ওর নিজের গাড়ি দিয়ে, ওর গাড়ির উপর ভিত্তি করেই আমাদের পুরো রিলিফ ওয়ার্কটা হয়েছিল। সেই গাড়িতে করে পূজনীয় মহারাজজি আমরা সকলে মিলে, এখানে যে ভাইয়েরা রয়েছে, বাবুদা রয়েছে, দীপুদা আছে, সকলে মিলে ওই 2 মাস অক্লান্ত, আমাদের সঙ্গে সঙ্গে পূজনীয় মহারাজজিও সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন। ওইটি আমাদের কাছে একটি বড় পাওয়া আর কি, নবদ্বীপের মানুষের, যে একদম রামকৃষ্ণ মিশন রিলিফ ওয়ার্ক পরে অনেকেই জানেন, অনেকেই হয়তো এখন ডিজিটাল মোডে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে দেখেন, কিন্তু নবদ্বীপের মানুষ ওই 2 মাস প্রত্যক্ষ করেছেন কিভাবে পূজনীয় মহারাজজি একদম সামনের দিকে সমস্ত রিলিফ ওয়ার্ককে পরিচালনা করেছেন। তো আমি আর খুব বেশি কিছু দীর্ঘায়িত করব না, পুনরায় পূজনীয় মহারাজজির শ্রীচরণে প্রণাম জানিয়ে, যদি কিছু আশ্রম পরিচালনার ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোনো সংশোধনের প্রয়োজন থাকে, তিনি নিশ্চয়ই আমাদেরকে সেই সংশোধনের পথ দেখাবেন, এবং তার কাছে আমাদের প্রার্থনা তিনি যেন এইভাবেই আমাদের সন্তান, সেই স্নেহ থেকে আমরা যেন বঞ্চিত না হই। আবার সকলকে প্রণাম জানিয়ে, পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে শেষ করছি। প্রণাম। এখন আজকের যে বিশেষ আলোচনা সভা, সেখানে বক্তব্য রাখবেন এবং তার অভিজ্ঞতার কথা বলবেন আমাদের কার্যকরী সমিতির অন্যতম সদস্য মাননীয় শ্রী সব্যসাচী মণ্ডল মহাশয়। শ্রীমন মহাপ্রভু ঠাকুর মা স্বামীজি কে আমার অন্তরের শ্রদ্ধা প্রণাম, মাননীয় বৈষ্ণব পূজনীয় মহারাজজিকে আমার প্রণাম, উপস্থিত যারা শ্রদ্ধা ভাজন আছেন তাদের অন্তরের শ্রদ্ধা এবং আমাদের শুভেচ্ছা। আমাদের প্রিয় সম্পাদক তার নাতিদীর্ঘ বক্তব্যে অনেকটাই বলেছেন মহারাজের কথা। তো আমরা পড়েছিলাম না, মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শূন্য পূর্ণবান। ভালো কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, এগুলো দেখতেও ভালো লাগে। তো মহারাজের নবদ্বীপে আসাটা সন্দীপ বলেছে গত বছর 9ই নভেম্বর উনি এসেছিলেন। তার থেকেও কিন্তু আরেকটি খুশির দিন আমাদের ছিল, সেটা ছিল 5th নভেম্বর। তখন সেই রাধারানী বলছেন না, সখী আমারি দুঃখের নাকি ওর, এভরা বাদর বাহু ভাদর শূন্য মন্দির মোর। আমার দুঃখের সীমা নেই। তো ওই সময়টা আমাদের আনন্দের সীমা ছিল না, ঠিক বিপরীত সিকোয়েন্স। কারণ হচ্ছে পূজনীয় স্বামী সুবিতরানন্দজি মহারাজ অন্যতম সহ সংঘাধ্যক্ষ তখন মঠে অবস্থান করছেন। সেই শুভ অবস্থান কালে আমরা একটি ইমেল পাই পূজনীয় স্বামী সুবিতরানন্দজি মহারাজের কাছ থেকে, জেনারেল সেক্রেটারি রামকৃষ্ণ মঠ মিশন। তো সেখানেই আমরা জানতে পারি যে মহারাজজি আসছেন 9 তারিখে, এবং সেই চিঠিতে স্পেসিফিক্যালি লেখা ছিল স্বামী সুবোধানন্দজির জন্মতিথির কথা, একদম তিথিটা ধরেই লেখা ছিল। কারণ তিথিটার উপরও মঠ মিশন স্ট্রেস দিয়েছিল, ওই চিঠিটাই তার প্রমাণ করে। আমরা সঙ্গে সঙ্গেই ভাইস প্রেসিডেন্ট মহারাজকে চিঠি দেখাই এবং উনি আমাদের আদেশ করেন একটি অ্যাকনোলেজমেন্ট লেটার করে দেওয়ার জন্য। শ্রদ্ধেয় শিবনবু এখানে রয়েছে, ওনার সঙ্গে পরামর্শ করে আমরা সঙ্গে সঙ্গেই একটি প্রাপ্তি স্বীকার করে ওনাকে পাঠিয়ে দিই। ওই দিন মঞ্চটা তৈরি হয়েছিল, আমরা জানতে পেরেছিলাম যে আজ 4 দিন পরেই আসবেন, যে দীক্ষা পর্ব মিটে গেলে একটি ভাঙা হাট হয়ে যায়। ভাইস প্রেসিডেন্ট মহারাজ যখন আসেন তো একটা চাঁদের হাট বসে আশ্রমে। যখন ওরা চলে যান একটা বিশাল ঘন পরিবেশ তৈরি হয়, ধুলোট হয়ে গেছে, ভাঙিয়া গেছে মেলা, পাতার ঠোঙা নিয়ে কাকেরা করে খেলা,
ভাসান হয়ে গেছে বিজন পোড়া বাড়ি, জাগেছে উৎসব স্মৃতির বুকে গাড়ি। তো পাতার ঠোঙা নিয়ে তখন কাকেরা খেলা করে, কিন্তু অদ্ভুত তখনই আমাদের নতুন করে একটা উৎসবের আমরা বার্তা পেলাম। আমাদের তো স্মরণে মননে শয়নে জাগরণে রবীন্দ্রনাথ, উনি বলছেন সত্য যেখানে সুন্দর হয়ে প্রকাশ পায় সেখানেই উৎসব। প্রভাত কি শুধু রাত্রি অবসানে? যখন চিত্ত জেগেছে অন্তরে এসেছে বাণী, তখনই হয়েছে প্রভাত জেগে। যে অপেক্ষা, যে প্রতীক্ষা 1936 থেকে শুরু হয়েছিল। 36 কেন বলবো, তার আগে থেকে যারা তার স্বপ্ন দেখা শুরু করেছিলেন, যবে থেকে সেই প্রথম মানুষটা ভেবেছিলেন এখানে একটি সংকট তৈরির কথা। স্যার তার আলোচনায় বলবেন অক্ষয় জনের মূল বিদ্যায় জনের মূলকের কথা। তার পূর্ণতা পেল 2009-এর 9 নভেম্বর, 19 নভেম্বর। ঠাকুরের কি ইচ্ছা আমরা জানি না। যখন আপনারা জানেন ওই লেডি ডায়না মারা গেছেন, তখন মাদার তেরেসা বলেছিলেন একটি অসাধারণ কথা, ঈশ্বরের অভিপ্রায় আমার অজানা। তার কদিন পরেও মাদার আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের সকলকে কাঁদে। তো ভগবান কখন কিভাবে আমাদের কাছে আসেন, কি লীলা করেন আমরা কেউ জানি না। সেই 1 বছর ধরে আমরা মহারাজের সঙ্গে আছি। এবং যারা ছাত্ররা আছো আপনারা অনেকেই জানেন এখন পৃথিবীকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, প্রাক করোনা পর্ব এবং করোনা পরবর্তী পর্ব। তো মহারাজকেও আমরা ওই দুটো পার্টে পেয়েছি। প্রাক করোনা পর্ব নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের কিছুটা। তখন মায়ের তিথি পুজো, ঠাকুরের তিথি পুজো, সময় উৎসব, এই সমস্ত উৎসবের মধ্যে তাকে আমরা পেয়েছি। আমরা দেখেছি ওনার একটা ব্যাপক ভক্ত বেশ আছে, যারা ওনাকে খুব ভালোবাসেন, শ্রদ্ধা করেন, খোঁজ খবর নেন, ওনার কথা আমাদেরকে বলেন। সেটি একটা রূপ। এবং আরেকটি পেয়েছি আমরা করোনা পরবর্তী পর্বে। রামকৃষ্ণ মঠ মিশন তো শুধু উৎসব করে খিচুড়ি খাওয়ার জন্য নয়, এর আরেকটি দিক আছে, যেটা ঠাকুর স্বামীজি তৈরি করে দিয়ে গেছিলেন, শিব জ্ঞানী জীব সেবা, যার সার্থক রূপায়ণ আমরা দেখলাম করোনা কালে। আমাদের সন্দীপ কিছুটা বলেছে যে ব্যাপক রিলিফ। আপনারা জেনে রাখুন, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, তাদের জন্য বলছি। এই করোনা পর্বে নবদ্বীপ রামকৃষ্ণ সেবা সমিতি 10 লাখ টাকার রিলিফ কাজ করেছে। নট এ ম্যাটার অফ জোক, 10 লাখ। রামকৃষ্ণ মঠ মিশন আমাদের দিয়েছে 5 লাখ টাকা, এবং পূজনীয় মহারাজজির অনুপ্রেরণায় আমরা বাকি 5 লাখ টাকা তুলতে পেরেছি। যখন আমাদের রিলিফের প্রথম মিটিং হয়, মহারাজ রিলিফ সেকশনে ফোন করলেন, তখন ওনারা বললেন যে বেলুর মঠ চাইছে যে ওনারাও কিছু দেবে, আমরাও কিছু দেবো। তো প্রথমে ওনারা 2.5 লক্ষ টাকা দিলেন। মহারাজ বললেন আমরা তুলতে পারবো তো? আমরা সকলে কোমর পেতে মাঠ নামলাম, তুলে ফেললাম। পরবর্তীতে আপনারা দেখেছেন কাজের তীব্রতা বেড়েছে, আপনারা সকলে অপূর্ব সহযোগিতা করেছেন। ওনারা আবার 2.5 লক্ষ টাকা দিলেন। মহারাজ জিজ্ঞাসা করে আমরা তুলতে পারবো তো? আমরা ঝাঁপিয়ে পড়লাম। মহাপ্রভুর কৃপায় সকলের সহযোগিতায় কিন্তু আমরা পেরেছি। আমরা কোথায় যাইনি, নবদ্বীপ পার্শ্ববর্তী গ্রামাঞ্চল, নবদ্বীপ ব্লকের প্রত্যন্ত গ্রাম, সমস্ত এই ভাটায় আমরা গেছি। অরিজিৎ কথা এখানে এসেছে, অরিজিতের গাড়ি করে করে মহারাজ গেছেন, আমরা বাইকে করে, কেউ গাড়ির পিছনে, বুদ্ধদা আছে তার টোটো করে, আমরা পুরো নবদ্বীপ ব্লক চষে বেরিয়েছি মহারাজের নেতৃত্বে। যে ব্যাপক সেবা কাজ যেটা হয়েছে মহারাজ আসার পরে, তার রূপ আমরা দেখেছি। আমরা সকলেই অপেক্ষায় আছি যে সেই পূর্ণ দিনটি কবে আসবে, এটি কবে রামকৃষ্ণ মঠ মিশনের পূর্ণাঙ্গ সেন্টার হবে। সেই একই জিজ্ঞাসা আমাদেরও রয়েছে, আমরাও সেই আশায় রয়েছি। তো আপনাদের সকলের অবগতির জন্য জানাই যে বিলম্বটি এতদিন হয়েছে, সেটি জমি সংক্রান্ত কিছু আমাদের সমস্যা ছিল। আপনারা সদস্য ভক্ত, আপনাদের জানানোর অধিকার আছে। তার প্রায় অনেকটাই আমরা মিটিয়ে ফেলেছি। আমরা বেলুমুখের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছি। আপনারা কদিন আগে সিএম বাংলা চ্যানেলে একটি আমাদের অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছিল, সেখানে দুজনের মহারাজের সাক্ষাৎকার ছিল।
শ্রদ্ধেয় স্যারের সাক্ষাৎকার ছিল, আমার কিছুটা বক্তব্য ছিল, দীপুদার ছিল বক্তব্য ছিল। সেখানেও কিন্তু সাংবাদিক আমরা জিজ্ঞেস করেছিলাম আর কত দেরি। তো আমরা বলেছিলাম যে আমরা প্রায় তরি ফিরে চলে এসেছে, সামান্য কিছু বাকি আছে। তো আমরা এখন অপেক্ষায় আছি রামকৃষ্ণ মঠ মিশন কবে সেই শুভ দিনটি ঘোষণা করে। অনেকটা সমস্যার সমাধান প্রায় হয়ে গেছে, সেই দিনটি সমাগত প্রায়। মহারাজের সম্বন্ধে তো নতুন করে আর কি বলবো। দেখুন, আমাদের এই ক্ষুদ্র জীবনে রামকৃষ্ণ মঠ মিশনের বহু সাধু সঙ্গ করবার সৌভাগ্য আমাদের হয়েছে, কিন্তু মহারাজের মধ্যে যেটা ইউনিক, এটা আলাদা করে বলবার, সেটা হচ্ছে সকলের সঙ্গে মিশতে পারবার ক্ষমতা। মহারাজ ছোট ছোট শিশু থেকে শুরু করে একদম প্রবীণ প্রাপ্য মানুষ সকলের সঙ্গে যে অবলীলায় মিশতে পারে, এই যে অ্যাকসেপ্টেবিলিটি, নিজেকে নিজের নিচে নামানো আবার উপরে তুলে ফেলা, এটা মহারাজের একটা বিশেষ গুণ, যেটা আমাদের চোখে পড়েছে। এবং আপনি যদি একটি মহারাজের সম্বন্ধে আমাকে বলতে বলেন, সন্দীপ কি বলে গেছে, সেটা হচ্ছে মাদারলি নেচার এবং কেয়ারিং। এই দুটি জিনিস আমরা খুব পেয়েছি। আমাদের কারোর শরীরের কোনো অসুবিধা হলে মহারাজের খোঁজ খবর নেওয়া, জিজ্ঞাসা করা, কেউ আসতে না পারলে পোশাক পাঠিয়ে দেওয়া, মঠে ঠাকুরের কিছু বিশেষ আইটেম হলে আমাদের জন্য রেখে দেওয়া, যে খিচুড়ি ভালোবাসে তার জন্য খিচুড়ি পাঠিয়ে দেওয়া, যে পুষ্পান্ন ভালোবাসে তার জন্য পুষ্পান্ন পাঠিয়ে দেওয়া, এইগুলো কিন্তু আমাদের খুব খুব মনে দাগ কাটার মতো। দক্ষিণেশ্বরে ঠাকুরের অনেক লীলা বাসর গেছেন, আপনারা জানেন। ভবতারিণী মা নিশ্চয়ই সেখানে আছেন, কিন্তু বলার অপেক্ষা রাখে না। যারা গেছেন তারা বেশিরভাগ গেছেন ঠাকুরের সেই দীর্ঘ চরিত্রের আকর্ষণ, সেই ম্যাজিক্যাল পাওয়ার, সেই চুম্বকীয় শক্তি সবাইকে ধরে রাখার, সেটি কিন্তু আমরা মহারাজের মধ্যে দেখতে পাই। সকলকে ভালোবাসা। উনি অবশ্যই উনি আমাদের অধ্যক্ষ, লিডার, কিন্তু লিডারশিপের অন্যতম কোয়ালিটি হচ্ছে এলভি, দ্যাট ইজ লাভ, ভালোবাসা। ভালোবাসায় নেতৃত্ব দিয়ে আপনি দুই একদিন চালক চালাতে পারেন, কিন্তু দীর্ঘদিন আপনি চালাতে পারবেন। ভালোবাসা না থাকলে, অন্যের প্রতি স্নেহ মমতা দয়া না থাকলে চালক দিয়ে বেশি দিন হয় না। কিন্তু মহারাজ সেই ভালোবাসার বাঁধনে আমাদের বেঁধে রেখেছে। গণ্ডগতি সংবাদে সেই রবি ঠাকুরের বিখ্যাত কথা, কোথা মাতৃহারা মা পাইবে চিরদিন। তো মহারাজের মধ্যে সেই মাদারলি নেচার আমরা দেখতে পাই। আমরা খুব আশাবাদী মহারাজের হাত ধরে সেই শুভদিন আমাদের আসবে। বহুদিনের বহু মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা এই জায়গাটা এসেছি। আজকের এই মঞ্চ থেকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি। খুব মনে পড়ছে আমাদের অখিল বাবুর কথা, নিমাই বাবুর কথা, প্রবীর বাবুর কথা, শব্দ প্রয়াত হয়েছেন তারক বাবু তার কথা, কেদার বাবুর কথা, শিশির বাবুর কথা। আরো অনেককে আমরা দেখিনি, যারা দীর্ঘদিন ধরে অলিম্পিকের মশাল একজনের থেকে আরেকজনকে এগিয়ে নিয়ে দিয়ে গেছেন। সকলের কথা হয়তো আমরা জানি না। আমরা তো ইতিহাস নিমক জাতি, অতীতকে মনে রাখি, কিন্তু আজকের এই মঞ্চ থেকে তাদের সকলকে এই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। তারা নিশ্চয়ই নক্ষত্র লোক থেকে আমাদের দেখছেন, আমাদের আশীর্বাদ করছেন। তো আপনাদের কাছে আমাদের প্রার্থনা থাকবে যে সেই শুভদিন প্রায় আগত, প্রায় আমরা এইটুকু যারা দেখছি তারাই অনেক সৌভাগ্যবান। আজকে ব্রহ্মচারী মহারাজ আরতি করেছেন, তা আমাদের এই আশ্রমে একজন গৃহ বসন্তারী সন্ন্যাসী সন্ধ্যারতিতে বসে আছেন, এই মতো বসছে, একজন ব্রহ্মচারী আরতি করছে। এটাই তো একটা বিরাট প্রাপ্তি। এর জন্য কিছু শুরু হয়েছিল 1936-এ সেই অনির্বাণ শিখা যারা, যেটা আয়োজন করছে। যেটুকু বাকি আছে মহাপ্রভুর কৃপায়, ঠাকুর মা স্বামীর কৃপায় সেদিন আগত প্রায়। আমরা যেন প্রার্থনা করি ঠাকুরের কাছে, জরাব্যাধি কুষ্ঠ নিয়েও যেন সেই দিনটি আমরা দেখে যেতে পারি। ঠাকুরের কাছে আমাদের আগে সম্মিলিত প্রার্থনা হবে সেটাই। ঠাকুর মা স্বামীর আশীর্বাদ, মহাপ্রভুর আশীর্বাদ, পূজনীয় মহারাজের আশীর্বাদ, তার অকৃত্রিম স্নেহ ভালোবাসা আমাদের উপর বর্ষিত হোক।
আমরা সকলে সুস্থ থাকি, ভালো থাকি, এই শুভ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। এরপর বক্তব্য রাখবেন আমাদের আশ্রমের অন্যতম সহসভাপতি শ্রদ্ধেয় ডক্টর শিহরণ চক্রবর্তী মহাশয়। আমি তাকে অনুরোধ করব আজকের এই বিশেষ আলোচনা সভায় তার অভিজ্ঞতা অনুভূতি প্রকাশ করার জন্য। যস্য বীর্যেন কৃতিম বয়ং চ ভুবনানি চ রামকৃষ্ণং সদা বন্দে সর্বং স্বতন্ত্রমীশ্বরম। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজ এবং শ্রীমান মহাপ্রভুর রাজীব চরণে আপনি সাষ্টাঙ্গ শতকোটি প্রণাম। প্রণাম নিবেদন করি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবোধানন্দজি মহারাজের রাজীব চরণে, যার আজকে পূর্ণ আবির্ভাব তিথি। মঞ্চে আসেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নবদ্বীপ শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি উপশাখা কেন্দ্র রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ, এবং শ্রদ্ধেয় রামনারায়ণ ঘোষ মহাশয়, সভাপতি শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি, শ্রদ্ধেয় ব্রহ্মচারী অভিজিৎ মহারাজ, আশ্রমের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, মাননীয় সম্পাদক এবং সুধী ভক্তমণ্ডলী, আপনারা সবাই শুনেছেন সম্পাদক মহাশয়ের কাছে, কার্যকরী কমিটির অন্যতম সদস্য সব্যসাচী মণ্ডল মহাশয়ের কাছে কেন আমরা আজকে সমবেত হয়েছি। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের উপশাখা কেন্দ্রে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি নবদ্বীপ এই উপশাখা কেন্দ্রে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজের আগমনে বর্ষপূর্তি উদযাপন। স্মৃতিচারণ করতে গিয়ে যে কথা বলতে হয় সেটি হলো সম্ভবত 8 তারিখ 2019 সালের নভেম্বর মাসের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের জেনারেল সেক্রেটারি মহারাজ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ আমাকে টেলিফোনে ডেকে পাঠান ওনার অফিসে, তুমি এসো। আমি গিয়ে দেখি অফিসে দুজন সন্ন্যাসী রয়েছেন, একজন শিক্ষণ মন্দিরের সদ্য প্রাক্তন অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী তত্ত্বস্বরানন্দজি মহারাজ এবং আমাদের পরম পূজ্যপাদ স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ। জেনারেল সেক্রেটারি মহারাজ বললেন যে পূজনীয় মহারাজকে নিয়ে যেতে হবে তোমাকে, এবং তত্ত্বস্বরানন্দজির ডাক নাম সেটি ধরে বললেন রামেন্দ্র, এবং সেখানে কথাবার্তা হলো এবং কোন দিন মহারাজ তিথি সেদিন আকাশটি বড় মেঘাচ্ছন্ন এবং বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে। মহারাজ লিগেট হাউসে আছেন, সেখান থেকে মহারাজকে নিয়ে আসা হবে, সমস্ত গাড়ি রেডি, সবাই তুলে তুলে দিচ্ছেন। দুজন সন্ন্যাসী মহারাজ দুটি মন্তব্য করেছিলেন। একজন হচ্ছেন রামকৃষ্ণ মঠ বেলুর মঠের মঠ অফিসের যিনি দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসী মহারাজ, তিনি বললেন মহারাজ সম্পর্কে বললেন সাইক্লোনিক মম,
কারণ এইরকম পরিবেশের মধ্যে দিয়ে দায়িত্ব নিচ্ছেন তো আবহাওয়াটা খুব প্রতিকূল, বললেন সাইক্লোনিক মক। আরেকজন মহারাজ আমাকে বললেন, সম্ভবত তিনি মিশন অফিসে আছেন, অ্যাকাউন্টসের দায়িত্বে, অত্যন্ত বিচক্ষণ সন্ন্যাসী মহারাজ ঋষিকেশ মহারাজ বললেন, শ্রীরামবাবু, মহারাজ কিন্তু ঠাকুরের সেবা পুজো নিয়ে দীর্ঘদিন থেকেছেন, অফিস প্রশাসন এই সমস্ত বিষয়ে মহারাজের হয়তো সেরকম অভিজ্ঞতা সেভাবে কম, তারা কিন্তু সব দিক থেকে দেখবেন। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে মহারাজ আমরা সব দিক থেকে মহারাজকে সহযোগিতা করব। আজকে 1 বছর পরে এই সভায় মহারাজের চরণ কমলের সামনে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যে আমরা মহারাজকে সব দিক থেকে সাহায্য করার অন্তত চেষ্টা করেছি। অ্যাকাউন্টস বলুন, অফিস বলুন, সব দিক থেকে সাহায্য করার চেষ্টা করেছি। তো মহারাজও আমাদের অকৃত্রিম সাহায্য সহযোগিতা করেছেন শুরু থেকে। তারপরে মহারাজকে তো নিয়ে আসলাম এবং তারপরের কথাগুলো তো আপনারা শুনেছেন। খুব বেশি দীর্ঘায়িত করবো না। মহারাজ সম্পর্কে আমি 3টি কথা বলবো। মানে মহারাজ বলতে আমাদের অধ্যক্ষ মহারাজ স্বামী অমরেশ্বরানন্দজি সম্পর্কে যার পদার্পণের বর্ষপূর্তি আমরা উদযাপন করছি। একটি হলো ঠাকুর সেবা। আমাদের দীর্ঘদিনে সব্যসাচী ভাই বলেছে, আমাদের যেমন আকুতি ছিল সেই শুরু থেকে, যেটি আমরা যেন রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের হাতে তুলে দিতে পারি। কেন তুলে দেব? কারণ আমাদের একটা সবসময়তেই আকুতি যে এই যে ঠাকুরের 26 থেকে অন্নভোগের আয়োজন চলছে, ঠাকুরের সেবা যেন ঠিক ঠিক মতো হয় এবং এই সেবা ঠিক ঠিক মতো সুচারুভাবে সম্পন্ন তখনই সম্ভব যখন সন্ন্যাসী ব্রহ্মচারীদের দ্বারা সেবা কার্য সম্পন্ন হবে। এবং দেখুন ঠাকুরের কাছে প্রার্থনার কি ফল। ওই যে আমাদের আকুতি যে ঠাকুরের সেবা যেন ঠিক ঠিক মতো সম্পন্ন হয়, সেই আকুতির ফলে প্রভু এমন সেবককে পাঠালেন অধ্যক্ষ করে, যিনি দীর্ঘ 21 বছর সারা পৃথিবীর হেডকোয়ার্টার, সারা পৃথিবীর প্রধান কার্যালয় বেলুড় মঠ, সেইখানে প্রভুকে সেবা করেছেন। আমরা যে নবদ্বীপবাসী কি ভাগ্যবান, কি সৌভাগ্যবান, এই কল্পনা করা যায় না। আমি দীর্ঘদিন বেদবিদ্যালয়ে শিক্ষকতা করেছি, বিএড কলেজে রয়েছি এখন। আমি আমার ব্যক্তিগত অনুভূতি বলছি, মহারাজকে যখন গর্ভমন্দিরে দেখতাম, মহারাজ যখন হোম করছেন ঠাকুরের, মহারাজ ঠাকুরের সেবা করছেন, যদি মহারাজকে একটু ভালো করে প্রণাম করা যায়, ঠিক এই অনুভূতি। এবং আমি কেন, বহু মানুষের এই অনুভূতি। মহারাজ ঠাকুরের সেবক, প্রধান সেবক, সেই প্রধান সেবককে প্রভু নবদ্বীপে নিয়ে এসেছেন। কি সৌভাগ্যবান আমরা, আপনারা মনন করবেন, ভাববেন। এবং সেই ঠাকুর সেবার ক্ষেত্রে মহারাজের যে তৎপরতা, আপনারা তো সর্বক্ষণের জন্য মঠে থাকেন না। আমরা যারা সর্বক্ষণের জন্য নবদ্বীপ শ্রী রামকৃষ্ণ সেবা সমিতিতে থাকার সুযোগ পেয়েছি, দুর্লভ সুযোগ পেয়েছি, তারা তো পর্যবেক্ষণ করি যে মহারাজ ঠাকুরকে কিভাবে সেবা করেন এবং সেবা কাজের ব্যাপারে নিখুঁত পর্যবেক্ষণ করেন। সেই মঙ্গল আরতি থেকে ঠাকুরের স্বয়ং পর্যন্ত রাতে মঙ্গল আরতির পরেই মহারাজ উঠে গিয়েই ঠাকুরের বস্ত্র ঠিক করবেন, আবার ঠিক 7টার সময় এসে প্রভুকে মালা করিয়ে পূজার সমস্ত কিছু দেখে নেবেন সব ঠিক আছে কিনা। এই দিয়ে মহারাজের জীবন দিন শুরু হয়। তারপরে তো সারাদিন আছেই ঠাকুর সেবা এবং আশ্রমের সমস্ত কিছু। দ্বিতীয় যে দিকটি, সেটি হচ্ছে সম্পাদক মহাশয় বলেছেন, সব্যসাচী ভাইও বলেছেন, ভালোবাসা সকলের। আশ্রমের একটি শিশু যেমন মহারাজকে ভাবে, মহারাজ বোধহয় আমাকে বেশি ভালোবাসেন, তেমনি আশ্রমের প্রবীণ সদস্যটিও ভাবে, দিগুদা মহারাজ আমাকে ভালোবাসেন। এই যে সকলের প্রতি মহারাজের অকৃত্রিম ভালোবাসা, স্বামীজি বলেছিলেন, মহা বলেছেন, সঙ্গে সকলকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে, তার প্রায়োগিক রূপ আমরা মহারাজের জীবনে দেখছি। আর তৃতীয় যে কথাটা আমি বলবো সেটি হচ্ছে
বর্তমানে রামকৃষ্ণ মঠ মিশনের বিদেশে একটি কার্যালয় আছে বাংলাদেশের ঢাকা। সেখানকার যিনি অধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, তিনি জগৎজননী শ্রী শ্রী মায়ের নেতৃত্ব সম্পর্কে কি অসাধারণ কথা বলেছেন। বলছেন মায়ের লিডারশিপ ছিল নেতৃত্বহীন নেতৃত্ব। সেটা কিরকম? নেতৃত্বহীন নেতৃত্ব হচ্ছে যাকে যে কাজের ভারটি দেওয়া হচ্ছে তাকে সেই কাজের ভারটি দিয়ে তিনি নিশ্চিন্ত থাকেন, বিশ্বাস করেন সে সেই কাজটি ঠিক মতো করবে। কখনোই উদ্ভ্রান্ত হন না যে করবে তো, বা তার কাছ থেকে বারবার জিজ্ঞাসা করা বা তাকে বিচলিত করা। তার প্রতি আস্থা, তার প্রতি বিশ্বাস। এই যে নেতৃত্বহীন নেতৃত্ব, লিডারশিপ লেস লিডারশিপ, কি অদ্ভুত বিষয় মায়ের জীবনে। আমার খুব মনে হয়েছে ওই জায়গাটি করে আমরা পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অমরেশ্বরানন্দজির মধ্যে, কারণ মায়ের শিক্ষা তার জীবনে থাকতেই হবে, কারণ তার জয়নিং সেন্টার হচ্ছে জয়নাথ মঠে। তার জীবনে যেন ওই নেতৃত্বহীন নেতৃত্ব। তিনি আমাদের নেতা, কিন্তু তাই বলে সব কাজে আমাদেরকে যে প্রতিক্ষণে ধরে আছেন, যে সব্যসাচী চিঠিটা লিখতে দিচ্ছে এক্ষুনি দেখো আমাকে কোথায় কি হচ্ছে না হচ্ছে, না, প্রত্যেকটা কাজ সকলকে তিনি দিচ্ছেন, দিয়ে কিন্তু তিনি নিশ্চিন্ত থাকছেন যে না, I have faith on him, he will do that same. সে সেই কাজটা ঠিক করবে। দেখি মহারাজের অসাধারণ একটি গুণ। এবং আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজকের এই পূর্ণ দিনে সব্যসাচী ভাই যেমন বলেছে, আমিও তেমনি অবশ্যই বলবো এবং স্মরণ করবো সেই অক্ষয় চরণ মোদক, নিতয় চরণ মোদক, যারা মহাপুরুষ মহারাজের আশীর্বাণীকে মাথায় করে জগৎজননী শ্রী শ্রী মায়ের আশীর্বাদকে পাথেয় করে মন্মথনাথ রায় এই আশ্রমকে স্থাপন করেছেন। তারপরে এই আশ্রমের কার্য পরিচালনাকে বহন করেছেন মাঝখানের বহু আশ্রমের পরিচালক বৃন্দ, অখিল বাবু, কেদার কাকু, সদ্য প্রয়াত তারক কাকু, প্রত্যেকের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তাদের ওই অক্লান্ত পরিশ্রমে তারা ওই প্রদীপ শিখাটিকে জ্বালিয়ে রেখেছিলেন বলেই তো আমরা সেই প্রদীপ শিখায় উত্তমটা নিতে পারছি। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আর প্রার্থনা জানাবো ঠাকুর মহাস্বামীজির কাছে, নিশ্চয়ই খুব শীঘ্রই সম্পূর্ণরূপে এটি রামকৃষ্ণ মঠ মিশনের পূর্ণাঙ্গ শাখা রূপে তার উদ্বোধন হবে। রামকৃষ্ণ মঠ মিশনের যে প্রতীক, যেখানে 4 যোগের সমন্বয়ে, ওটি একেবারে দিব্য বিগ্রহ, রামকৃষ্ণ মঠ মিশনের যে প্রতীক, সেইটি আমাদের এখানে উজ্জ্বল ভাবে উদ্ভাসিত হবে। এই প্রার্থনা ঠাকুর মহাস্বামীজি শ্রীমৎ মহাপ্রভুর চরণে রেখে, মহারাজের দীর্ঘ সুস্থ জীবনের প্রার্থনা ঠাকুর মহাস্বামীজি মহাপ্রভুর চরণে রেখে, তিনি আমাদের আগামী দিনে দীর্ঘদিন নেতৃত্ব দেবেন শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি এবং নবদ্বীপবাসীকে, এই প্রার্থনা জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। অত্যন্ত অনুপক্ষভাবে এবং সুনির্দিষ্টভাবে আমাদের সামনে বক্তব্য রাখলেন ডক্টর শিবনাথ চক্রবর্তী। মহারাজের কথা তো বলে শেষ করবার নয়, কিন্তু সময় একটি ঘন্টা আছে যেটি আমাদের বারবার করে সতর্ক করে দেয়। আমরা অনেক বলেছি, এখন আমরা একটু শুনব। যিনি আমাদের আজকের নয়নের মণি, যার আগমনের বর্ষপূর্তি আমরা পালন করতে পেরে নিজেদের সৌভাগ্যবান বলে মনে করছি, আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধেয় পূজনীয় স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ, তার এই গত 1 বছরে আমাদের সঙ্গে থাকবার অভিজ্ঞতা আমাদের মধ্যে ভাগ করে দেবেন। পূজনীয় মহারাজজিকে আমি বলতে অনুরোধ করছি।
মহাপ্রভুর চরণে প্রণাম, ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম, আর আজ যার তিথি পূজা স্বামী শুভদানন্দজির চরণে প্রণাম। আজকের বিশেষ দিন। গত বছর এই দিনে আমার এখানে আসার সুযোগ হয়েছিল, সেই জন্যে বর্ষপূর্তি একটি আলোচনা আজকে আয়োজন করা হয়েছে আশ্রমের তরফ থেকে। গত বছর আমার মনে পড়ছিল, তার দু একদিন আগে থেকেই আবহাওয়াবিদরা বলছিল প্রচন্ড ঝড় বৃষ্টি আসছে। তো আমাকে তখন কয়েকজন বলেছিলেন যে আর কদিন পরে যান না, এই ঝড় বৃষ্টি আসছে, এর মধ্যে যাবেন কোথায়, গাড়িতে কি দুর্ঘটনা ঘটে। আমি বললাম যে না, এই বেলুড় মঠ যখন স্থির করেছে আর আমি যাচ্ছি একটা পূর্ণ ক্ষেত্রে, সুতরাং এখানে ওই ঝড় ঝাপটা ওসব কিছু আমাদের বাধা সৃষ্টি করতে পারবে না। তো যেদিন বেলুড় মঠ থেকে বেরোলাম, প্রথমটা একটু মনে হচ্ছিল যে এই দীর্ঘদিন বেলুড় মঠে থাকার সুবাদে অনেক সাধু ব্রহ্মচারীর মধ্যে আমি থেকেছি, সেখানে অনেক সম্মান, অনেক সুযোগ, অনেক সুবিধা এসব পেয়েছি। আর আমাকে পাঠানো হচ্ছে একলা একটা সেন্টারে আমি যাব, সেখানে আমি একলা থাকবো। এটা প্রথমটা চিন্তা করে আমার একটু ভয়ও হয়েছিল। তারপরে ওটা 2-3 দিনের ঘটনা। তারপরে যখন নিজে বিচার করলেন এবং ঠাকুর কৃপা করে কোনো বুঝিয়ে দিলেন যে সন্ন্যাসী তো একলাই থাকবে, তাতে আবার ভয় কি। আর আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে ঠাকুরের এতদিন সেবা করেছি, সুতরাং ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন এবং তিনি সবকিছু ভার গ্রহণ করবেন। এই আশা নিয়ে সেই বৃষ্টির মধ্যে আমি যখন এখানে এসে পৌঁছালাম, গেটে দেখছি যে অঝরে বৃষ্টি পড়ছে, তবুও সেই ভক্তরা হাত জোর করে ওই বৃষ্টির মধ্যে লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এটা দেখেই তখন বুঝেছিলাম যে এখানকার ভক্তদের আশ্রমের প্রতি কত ভালোবাসা। তারপরে সারাদিন কাটলো। সন্ধ্যায় আমাকে যারা দিতে এসেছিল, 2জন সন্ন্যাসী ভাই, তারা চলে গেল। তখন ভাবলাম ওরা তো চলে গেল, এবার তো আমাকে একলাই থাকতে হবে, আর এখানে কারোর সাথে আমার পরিচয়ও নেই। কিন্তু বিশ্বাস করুন, সেই সন্ধ্যা থেকে আজ অব্দি আমি কোনোদিনও ভাবিনি এবং কোনোদিনও আমার মনে হয়নি যে আমি একলা আছি। ঠাকুর তো বিভিন্ন দিক দিয়ে ঝুঁকিয়ে দিচ্ছেন, বিভিন্ন ভাবে এসে যাচ্ছেন। শিবনন্দা এতদিন ধরে আমাদের এখানে মন্দিরে আশ্রমে থেকে লকডাউনের জন্য ঠাকুরের সেবা নিষ্ঠা সহকারে করে যাচ্ছেন। ব্রহ্মচারী হঠাৎ করে এসে গেল, তিনিও এতদিন আমাদের এই আশ্রমে রয়ে গেছেন, এগুলো তো জুটিয়ে দিচ্ছেন। উপরন্তু এই এখানকার স্বেচ্ছাসেবক যারা, তারা সেই সকাল থেকে রাত অবধি যেভাবে ঠাকুরের সেবা করে, যেভাবে আশ্রমকে ভালোবাসে, এটা খুব কম জায়গাতেই দেখা যায়। মাঝে মাঝেই আমাদের এই বাঘাছড়া আশ্রম আছে কিছু দূরে, ওখান থেকে যে সন্ন্যাসী যিনি আছেন, ওরা ওখানে 3জন সন্ন্যাসী আছে, তা মাঝে মাঝেই আসে, বিভিন্ন কাজে আসে। কয়েকদিন আগেও এসেছিল। এসে তিনি একটা কথা প্রায় বলেন যে মহারাজ, আপনাকে দেখে খুব হিংসা হয়। এখানে এই ভলেন্টিয়াররা এত আন্তরিকতার সাথে কাজ করে, এটা তো আমি কোথাও দেখিনি। আপনি বেশ আনন্দে আছেন, আপনাকে দেখে আমার খুব হিংসা হয়। তা সত্যি সকাল থেকে রাত অবধি এই আশ্রমকে ভালোবেসে, ঠাকুরকে ভালোবেসে যেভাবে আশ্রমের কাজ করে, এটা খুব কম জায়গাতেই দেখা যায়। সেই ভোর রাত্রে যখন মঙ্গলারতি হবে, আমরা চিনি না, একজন ভদ্রলোক এই কাছেই থাকেন, তিনি এসে এই রাস্তাটা আর ওই গেটের বাইরেটা রোজ প্রতিদিন, এত শীত, গ্রীষ্ম, বর্ষা, তার মধ্যেও তিনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে যান জায়গাটা। কারণ এখানে ঠাকুর বিচরণ করবেন, ভক্তরা আসবেন। তাকে আমরা চিনি না, তিনি আশ্রম থেকে কোনো কিছু সাহায্য পান না, কোনো কিছু ভালোবাসা পান না, কিন্তু ঠাকুরের টানে তিনি এসে ওই কাজটি
প্রতিদিন করে যান। আমার মাঝে মাঝে অবাক লাগে যে একটা মানুষ দীর্ঘদিন স্বেচ্ছায় এসে এই শীত গ্রীষ্ম বর্ষা তার মধ্যে ওই গেটের সামনেটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে যাবে। তারপর তো সারা দিন স্বেচ্ছাসেবকরা বিভিন্ন ভাবে এসে কাজ করে। আশ্রমের এই বাগান পরিচর্যা করা, আশ্রমের মন্দির, আশ্রমের মংস কোয়ার্টার এগুলো পরিষ্কার করা, তারপরে আমাদের খেতে দেওয়া, বিভিন্ন কাজ। আর তারপরে আবার একদল আসে যারা এই অফিসের কাজ পুঙ্খানুপুঙ্খানুভাবে করে। এবং এটা দেখে বেলুড় মঠ কর্তৃপক্ষ স্বয়ং জেনারেল সেক্রেটারি মহারাজও খুশি হয়ে একবার মিটিং এ বলেছিলেন যে এদের কাজ তো খুব সুন্দর কাজ। তিনি মিটিং এ এই কথা বলেছিলেন রিলিফের সময়, যে এরা এত ভালো কাজ করছে, এদের তো খুব প্রশংসা পাওয়ার যোগ্য। তা আমার সেটাই মনে হয় যে আমি ভেবেছিলাম একলা এসে এখানে কি করে থাকবো, কিন্তু একটা সময়ের জন্য, একটা ঘন্টার জন্য আমার কখনো মনে হয় না যে আমি এখানে একলা আছি এবং কিভাবে থাকবো। প্রতি মুহূর্তে যেভাবে আমাকে সাহায্য করে এবং যেভাবে আশ্রমের ভালোবাসা তারা মন দিয়ে থাকে, এটা খুব অবাক কাণ্ড। আর সেই ভালোবাসার টানে দেখুন একটা অবাক কাণ্ড। আজকে অনেকের এখানে আমাদের যারা ভলেন্টিয়ার আছেন থাকবার কথা নয়, বিভিন্ন কাজে বিভিন্ন ব্যবসার পেশায় তারা বাইরে থাকেন, কিন্তু তাদের যে টান, সত্যি একটা ঠাকুরের প্রতি টান, আশ্রমের প্রতি ভালোবাসা, আজকে এই বন্ধ হওয়াতে অনেক মানুষ আজকে আমাদের ভলেন্টিয়ার আসতে পেরেছেন এখানে। অন্যদিন হলে কিন্তু আসতে পারতেন না, তারা বিভিন্ন পেশায় বিভিন্ন জায়গায় থাকতেন, কিন্তু আশ্রমের প্রতি ভালোবাসা এবং ঠাকুরের প্রতি ভালোবাসা থাকায় আজকে ঠাকুর এমন একটা সুযোগ করে দিয়েছেন যে আমাদের সমস্ত স্বেচ্ছাসেবকরা এখানে আসতে পেরেছে। আর সম্পাদক তো বলেইছে আমাদের সারা বছর যেভাবে কাজ হয়েছে, রিলিফ ওয়ার্ক হয়েছে, তাতেও বেলুড় মঠ খুব খুশি এখানকার কাজ সম্পর্কে। খুব কম আশ্রমে এভাবে এত সুন্দরভাবে রিলিফ পরিচালনা হয়। সারা বছরই আমরা বিভিন্নভাবে কোভিডের রিলিফ যেরকম করেছি, তারপরেও আমরা এই দুর্গাপুজোর আগে আমাদের পাঠদান কেন্দ্রের ছাত্রছাত্রীদের নতুন বস্ত্র দেওয়া হয়েছে, মায়েদের শাড়ি দেওয়া হয়েছে। এই ছোট আশ্রম কিন্তু সারা বছর ধরে তার যে কাজকর্ম চলে, বিশাল কাজকর্ম, এটা দেখে এবং শুনে অনেক ভক্ত অবাক হয়ে যায় যে এই একটা ছোট্ট আশ্রম, সেখানে এত কাজ কারা করছে এবং কিভাবে হচ্ছে। আমাদের বড় বড় অনেক আশ্রম এত সাহস পায় না। তারপরে এই যে আত্মনির্ভর প্রকল্প, এটা একটা সুন্দর কাজ, খুব নিঃশব্দে কয়েকজন করে যায়। এটার মাধ্যমে যারা ছেলেরা পড়াশোনা করে চাকরির জন্য ছেলে মেয়েরা চেষ্টা করছে, তাদেরকে এখানে ট্রেনিং দেওয়া হয় কিভাবে তারা চাকরি পাবে। এটা খুব সুন্দর কাজ একটা। এটা খুব কম আশ্রমেই আমাদের হয়। আমরা আশ্রমে পুজো আশ্রা নিয়ে থাকি, ভক্তদের নিয়ে থাকি, কিন্তু এই যে কাজগুলো, স্বামীজির যে মিশন আর স্বামীজির যে সঙ্গ করার উদ্দেশ্য, এই কাজের মাধ্যমে সেগুলো রূপায়িত হয়। আর রামকৃষ্ণ সংঘটা শুধু সন্ন্যাসীদের জন্য নয়, রামকৃষ্ণ সংঘ হলো রামকৃষ্ণ একটা পরিবার। তো এই পরিবারে যেমন বিভিন্ন স্তরের মানুষ থাকে একটা পরিবারে, এবং প্রত্যেকের একটা আলাদা আলাদা কাজ থাকে। মায়ের একরকম কাজ, বাবার একরকম কাজ, ছেলেদের একরকম কাজ, দায়িত্ব। এই আশ্রমেও আমরা দেখেছি সেই রকম ভাবে প্রত্যেক স্বেচ্ছাসেবক সে তার কাজটা খুব দায়িত্ব সহকারে করে। অন্যান্য অনেক প্রাইভেট আশ্রমে দেখা যায় যে তাদের হয়তো আর্থিক দিক দিয়ে অনেক ধনবান তারা, কিন্তু তাদের নিজেদের মধ্যে সবসময় একটা রেষারেষি চলে। দুটো দল থাকে, একটা দল চায় এক দলকে দমিয়ে রাখতে,
কিন্তু এখানে সেটা একদমই দেখা যায় না। ওপরে বকাবকি হলো, ঝগড়া হলো, আবার কিছুক্ষণ পরে তারা নিজেদের মধ্যে এক হয়ে গিয়ে এই প্রসাদ বিতরণ বা গল্প করা, এক হয়ে গিয়ে সেটা করছে। এটা একটা দেখার জিনিস, এটা খুব কম জায়গাতেই দেখা যায়। বিভিন্ন প্রাইভেট আশ্রমে শোনা যায় যে তাদের হয়তো বিল্ডিং আছে, তাদের হয়তো আর্থিক অবস্থা ভালো, কিন্তু এই দলাদলির মধ্যে তাদের মধ্যে কোনো শান্তি নেই। কিন্তু এখানে এসে আমরা এটা দেখতে পেয়েছি যে আশ্রম ছোট হলেও এর কাজের পরিধি অনেক বড়, এবং মানুষের হয়তো সবার হয়তো আর্থিক অবস্থা ভালো নয়, কিন্তু তাদের মনের পরিধিটা অনেক বড়। তারা আশ্রমকে বাড়ির থেকেও বেশি ভালোবাসে এবং আশ্রমের জন্য এত সময় ব্যয় করে। বাড়িতে হয়তো অন্যান্যরা অনেকে বিরক্ত হতে পারে, কিন্তু এই আশ্রমের কাজে থাকে বলে তারা কিছু বলতে পারে না। আর যারা আশ্রমের থেকে কাজ করছে তারা বাড়ির থেকেও আশ্রমটাকে আরো আপন করে নেয় এবং কিভাবে এই কাজটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করব তার চেষ্টা করে। ইদানিং কয়েকদিন ধরে আমাদের এই অডিট চলছে, তো এই অডিটের জন্য দু একজনকে সবসময় থাকতে হয়, অনেকক্ষণ ধরে দুপুরবেলা থাকতে হয়, কিন্তু তারা তাতে বিরক্তি বোধ করে না। তারা আন্তরিকতার সাথে সেই ভদ্রলোককে সাহায্য করে এবং তাকে প্রসাদ পাইয়ে তবে তারা বাড়িতে যায়। এই যে আন্তরিকতা, ভালোবাসা, এটাই তো আমাদের সঙ্গের উদ্দেশ্য। আমি যখন এখানে আসবো বলে ঠিক করি, তো জেনারেল সেক্রেটারি মহারাজ বললেন যে দায়িত্ব নিতে হবে। আমি বললাম, মহারাজ এসব কাজ আমি করিনি, এত বছর খালি পুজো করে কাটিয়েছি, আমাকে অন্য জায়গায় দিন, এই দায়িত্ব নিতে আমি পারবো না। উনি বললেন, দেখুন, দায়িত্ব নেওয়ার জন্য দুটো দরকার জিনিস, একটা হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে সাধু জীবন। এই দুটো আপনি রক্ষা করতে পারবেন না? এমন একটা প্রশ্ন আমাকে করে দিলেন যে যে বিষয়ে আমি না করতে পারবো না। যে মানুষকে যদি না ভালোবাসতে পারি তাহলে সন্ন্যাসী হওয়ার কি দরকার? আর সন্ন্যাসী হয়ে এই ব্রত নিয়ে যদি আমি সন্ন্যাস ধর্ম পালন করতে না পারি, সেটাও তো অকল্যাণ। সেই জন্য আমি তখন রাজি হয়ে গেলাম এবং আজ 1 বছর হয়ে গেল। কোনোদিনও আমার মনে হয়নি যেখানে আমি একলা আছি বা এই কাজটা আমার অসুবিধা হচ্ছে, এটা আমার কোনোদিনও মনে হয়নি। অত বড় জায়গায় ছিলাম, কিন্তু এখানে এসে আমি এই 1 বছর খুবই আনন্দে কাটিয়েছি। কোনো সময় আমার মধ্যে কোনো বিষাদ আসেনি, কোনো রকম অতৃপ্তি আসেনি বা কোনো টেনশনও হয়নি। সমস্ত কাজ এরা এত পুঙ্খানুপুঙ্খ ভাবে, এত ভালোবাসা দিয়ে করছে যে এতে আর কিছু বলাই চলে না। এবং সর্বোপরি ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন। সুতরাং আমাদের আশা খুব শীঘ্রই এই আশ্রম বেলুড় মঠ সরাসরি গ্রহণ করে একটা শাখা কেন্দ্রে পরিণত হবে। আর একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করব আজকে এই সান্ধ্যকালীন অধিবেশন, অনেকক্ষণ সময় হয়ে গেছে। তো এক সম্রাট, তিনি মৃগয়া করতে যাবেন। আগেকার দিনে রাজারা তো বিভিন্ন সময় মৃগয়া করতে যেতেন, শিকার করতে যেতেন। তা শিকার করতে গেছেন, তো তার যে মন্ত্রী, তিনি সব সময় বলতেন যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তা সেই রাজা শিকারে গেছেন সৈন্য সামন্ত নিয়ে, একটা হিংস্র জন্তু রাজাকে আক্রমণ করেছে। রাজার একটা আঙুল কেটে বাদ গেছে। তখন রাজা প্রচন্ড ক্ষুণ্ণ হয়েছেন, ওই মন্ত্রীকে ডেকে বলেছে, তোমার কারাবাস হবে। তুমি সবসময় খালি বলো ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, তা আমি এখানে এলাম, এত সৈন্য সামন্ত রয়েছে, তবু এই হিংস্র প্রাণীটা আমাকে আক্রমণ করলো, আমার একটা আঙুল বাদ চলে গেল। তখন মন্ত্রী মশাই বললেন, হ্যাঁ রাজা মশাই, তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। রাজা তো প্রচন্ড ক্ষুণ্ণ হয়ে তাকে রাজসভায় এসে আদেশ দিলেন যে তাকে জেলে পুরে দাও, কারাবাসে দিয়ে দাও। যে এরকম মজা পেয়েছে, আমার একটা আঙুল কেটে বাদ হয়ে গেল আর ও এই কথা বলছে। তো ঠিক আছে, তখন তাকে কারাবাসে দেওয়া হলো।
এরপর রাজা আবার একবার মৃগয়া করতে গেলেন, তখন একলা একলা গেলেন যে দেখি আমি কতটা নিজের উপর নির্ভরতা লাভ করতে পারি বলে আবার শিকার করতে গেলেন। এবারে শিকার করতে গিয়ে রাজা একদল দুর্বৃত্তের হাতে পড়লেন। তো তারা তখন রাজাকে ওই জঙ্গলের ভেতরে নরবলি দিয়ে ঠাকুরের সামনে উৎসর্গ করবে বলে ঠিক করলো। রাজাকে তারা ধরে নিয়ে গেল, স্নান করালো, যে এবারে তারা রাজাকে বলি দেবে। রাজা তো খুব কাঁদছেন যে ভগবান যদি সব মঙ্গল করেন তাহলে আমার এই অবস্থা হলো কেন। তারপরে যখন বলি দিতে যাবে তারা দেখছে যে রাজার একটা আঙুল নেই। তো বলি দেবার নিয়ম হলো যে নিখুঁত যদি না হয়, সেই পাঁঠাই হোক আর মানুষই হোক আর ছাগলই হোক, তাকে বলি দেওয়া হয় না। তা রাজা যেহেতু একটা আঙুল কাটা ছিল, তখন তারা বলল যে না, একে তো বলি দেওয়া যাবে না, এর তো একটা আঙুল কাটা রয়েছে, একে ছেড়ে দাও বলে ছেড়ে দিল। রাজা তো খুব খুশি মনে চলে এলেন। রাজ্যে এসে সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, না, মন্ত্রীমশাইকে ছেড়ে দাও, ও কিছু অন্যায় করেনি, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তো আমরাও আশা করব তিনি আমাদের যা করেন মঙ্গলের জন্যই করবেন। এবং আজকের এই অনুষ্ঠান অনেকক্ষণ সময় অতিবাহিত হয়েছে, অনেকে হয়তো অধৈর্য হয়ে গেছে, বিশেষ করে বাচ্চারা অনেকক্ষণ ধরে বসে আছে। তো সবাইকে আবার আমার বিশেষ ভালোবাসা, শুভেচ্ছা এবং বড়দের প্রণাম জানাই, আর মহাপ্রভুর চরণে প্রণাম জানাই। সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আপনারা অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন। আমি ইংরেজি থেকে বলি পেশেন্স হিয়ারিং, ধৈর্য ধরে শোনা। তার জন্য আপনাদেরকে আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধেয় স্যার তার বক্তব্যে বলেছিলেন যে আমরা বোধহয় মহারাজকে সহযোগিতা করার একটা চেষ্টা করেছি। তো মহারাজজির বক্তব্যে শুনে মনে হলো সত্যি আমরা বোধহয় চেষ্টাটা করতে পেরেছি। এই চেষ্টা আমাদের থাকবেই, এই চেষ্টা করতে আমরা অঙ্গীকারবদ্ধ, এর জন্যই আমাদের এখানে আসা। মহারাজ রামকৃষ্ণ মিশনের কথা বলেছিলেন যে শুধু মন্দিরে ঘণ্টা নাড়ানো তার কাজ নয়, শিব জ্ঞানজীব সেবা, আত্মনমস্বার্থম জগৎ, জগতের মুক্তিও আমাদের ব্রত। একটি সুযোগ আমাদের আজকে এসেছে। আমাদের অবৈতনিক পাঠদান কেন্দ্রের ছাত্রী সুকন্যা গড়াই, তার মা নমিতা সাহা গড়াই ক্যান্সার রোগে আক্রান্ত এবং বর্তমানে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। ওনারা আমাদের কাছে আবেদন করেছিলেন কিছু সাহায্যের জন্য। তা সেই আবেদন আমরা পূজনীয় মহারাজের কাছে লিখেছিলাম। তো আপনারা জেনে খুশি হবেন যে পূজনীয় মহারাজজি ওদের চিকিৎসার জন্য 15,000 টাকা অনুমোদন করেছেন। আমরা পূজনীয় মহারাজজির পবিত্র কর কমলে সেই চেকটি তার হাতে প্রদান করবো। আমি অনুরোধ করবো যে সুকন্যা গড়ের বাড়ির লোক যে আছেন একটু আসবেন, সামনে চলে আসুন। আসুন, আপনি কে হন? চলে আসুন। পূজনীয় মহারাজজি 15,000 টাকার চেক তুলে দিলেন চিকিৎসার জন্য। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন নবদ্বীপ স্থিত রামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি শ্রদ্ধেয় শ্রী রামনারায়ণ ঘোষ মহাশয়। এরপরে সমাপ্তি সঙ্গীত রয়েছে, তারপরে প্রসাদ দিয়ে আজকের অনুষ্ঠান শেষ।
চৈতন্য মহাপ্রভু, আমাদের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, যাদের জন্য আমি শ্রী শ্রী মা সারদা এবং স্বামী বিবেকানন্দের চরণে আমার সশ্রদ্ধ শতকোটি প্রণাম। এবং আমার পাশে যিনি উপবিষ্ট আছেন তিনি শ্রীমৎ স্বামী পরেশানন্দজি মহারাজ, তার চরণে আমি প্রণাম জানাই। আর আমাদের আশ্রমের সদস্যদের এবং অবৈতনিক মতদান কেন্দ্রে যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন তাদের এবং যে সমস্ত গুণগ্রাহী এখানে উপস্থিত আছেন তাদের সকলকেই আমার শান্তকালীন শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমার একটা বিশেষ শুভ দিনে সুবোধানন্দজি মহারাজের জন্মতিথি উপলক্ষে এখানে সমবেত হয়েছি। তাকেও আমার নানান চরণে আমার শতকোটি প্রণাম। আমরা এতক্ষণ ধরে বিভিন্ন বক্তার মধ্য দিয়ে বিভিন্ন রকম কথা জানতে পারলাম, যেগুলো আমাদের পরিধানযোগ্য। আমরা আমাদের এই শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির উপশাখা কেন্দ্র হিসাবে যে চিহ্নিত হয়েছে, সেখানে কিভাবে আমরা অগ্রসর হয়েছি তার একটি বৃত্ত মোটামুটি আমরা সবাই জানতে পেরেছি। বিশেষ করে শিববাবু এখানে আছেন, তিনি তার অক্লান্ত পরিশ্রম দিয়ে বেলুড় মঠের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ রেখে এই যে কঠিন কাজ সেটা তিনি সুসম্পন্ন করেছেন। তার জন্য আমরা ঠাকুরমা স্বামীর শ্রীচরণে তার আশীর্বাদ প্রার্থনা, তাদের আশীর্বাদ প্রার্থনা। এবং তারপরে দীপক সাহা আছেন। দীপক সাহা যথেষ্ট পরিশ্রম করেছে, সন্দীপের সঙ্গে প্রায় গিয়েছে, গিয়ে যোগাযোগ করে কিভাবে এটাকে একটা বেলুড় মঠের হাতে আমরা তুলে দিতে পারি। আমাদের বহুদিনের স্বপ্ন, বহুদিনের বাসনা, বহুদিনের ইচ্ছা সেটা পূরণ হতে চলেছে। তার জন্য আমরা ঠাকুরের শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করি। এখন প্রশ্ন হচ্ছে যে এই মহৎ প্রচেষ্টার মূলে কিন্তু আমাদের যারা পুরনো সদস্য ছিলেন, যারা প্রয়াত হয়েছেন, তাদের কথা না বললে আমাদের এটা অন্যায় হবে। যেমন অখিল বাবু, কেদার বাবু, তারপর অরব বাবু, তারপর শিশির বাবু ইত্যাদি যে সমস্ত গুণীজনেরা এই আশ্রমের জন্য দিনরাত পরিশ্রম করে চলেছিলেন এবং যারা নিজস্ব স্বার্থ বিসর্জন দিয়ে যেভাবে আশ্রমকে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং আমাদের সামনে বিভিন্নভাবে উদাহরণ স্থাপন করেছেন, তার স্মরণীয় এবং বরণীয়। আমরা তাদের আত্মার অতি শ্রদ্ধা জানাচ্ছি। এখন আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমাদের পরমজন শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী পরেশানন্দজি মহারাজ। তিনি বেলুড় মঠ দ্বারা প্রেরিত এবং আমাদের জন্য উৎসর্গকৃত, এটা আমরা সবাই বুঝতে পারছি। তাকে আমরা গত 9 নভেম্বর পেয়েছি, এখন পর্যন্ত এটা একটা বছর অতিক্রান্ত হলো। তাকে শ্রদ্ধা জানাবার মতো আমাদের ধৃষ্টতা নেই, তবুও তাকে আমরা আজকের দিনটাতে এখানে উপস্থিত হতে, আজকের দিনে তাকে আমরা এখানে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং
উৎসাহিত। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে মহারাজ যেভাবে আমাদের এখানে আমাদের ভালোবাসা পেয়েছেন বা আমাদের ভক্তমণ্ডলীর যে শ্রদ্ধা পেয়েছেন তার জন্য তিনি আপ্লুত। তিনি নিজের ভাষাতে সব কিছু প্রকাশ করেছেন, এটা নতুন করে কিছু বলার মতন না। তবুও আমি বলবো, মহারাজ আমাদের মধ্যে থেকে আমাদের মতো আপন করে নিয়েছেন। এই আপন করে নেওয়াটা হচ্ছে ভালোবাসা। এটা সত্যবাবু বলেছেন, সুপ্রসাদী বলেছেন, মহারাজ নিজেও বলেছেন এবং সন্দীপও বলেছেন যে ভালোবাসা না থাকতে পারে তার মন জয় করা যায় না। সেই ভালোবাসাটা দিয়ে তিনি আমাদের মনকে জয় করে নিয়েছেন। ভালোবাসার থেকে ভালোবাসাটার সৃষ্টি, সেই ভালোবাসাটা আমরা পেয়েছি। শিবরাজবাবু একদিন বলেছিলেন এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভালোবাসা। আমরা যদি সকলের মনটাকে জয় করতে পারি তাহলে আমাদের জীবনটা অসাধ্যতারই সাধ্যের মধ্যে চলে আসে। ঘটনাটা সত্য, আমি নিজেও উপলব্ধি করি। আমরা অনেক কিছু বিদ্বেষ, হিংসা, অন্যায়, অবদারিত কাজ করে যাই, পরে আবার সেগুলো যখন নিজেই আত্মসমালোচনার মধ্যে আসি তখন মনে হয় যেন সত্যি আমরা ভুল করেছিলাম, এগুলো আমাদের করা উচিত নয়। তখন আমরা মার্জিত হওয়ার চেষ্টা করি এবং সেগুলোকে যাতে আমরা নিজেদের চরিত্রে পুনরায় সংস্থাপন করতে পারি সেই জন্য আমাদের জীবন পথে আমরা এগিয়ে যাই। তা মহারাজ এখানে সেই কথাগুলি বললেন যে ভালোবাসাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, সেটা পেয়ে আমরা ধন্য এবং কৃতজ্ঞ। একটা কথা, তিনি সকলকেই দাদা বলে সম্বোধন করেন, এটা একটা বিরাট ব্যাপার। আমি তো কোনোদিন কোথাও শুনিনি যে মহারাজেরা বা সন্ন্যাসীদের মহারাজেরা তারা আমাদের মতো সাধারণ লোককে এত সম্মান দিয়ে কথা বলেন, যেটা অবিশ্বাস। তিনি প্রত্যেকটি দাদা বলে সম্বোধন করেন, তাও কিন্তু ছোট মনে করেন না। ছোট বড় নারী যারা আমার যে বয়স্ক মানুষই তারা কাছে আসুন না কেন, পরে তার কাছে সুতরাং এই যে শ্রদ্ধা বা আমাদের মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা শিখবার মতো জিনিস, এটা মহারাজ থেকে আমরা আলোচিতভাবে মেনে নিতে পারি। এটা আরেকটা কথা, তিনি যেটা একটু আগে আমরা পেয়েছি যে তিনি দুটো কাজকে খুব গুরুত্ব দেন। একটা হচ্ছে সেবামূলক কাজ, ঠাকুরের সেবা। ঠাকুরের সেবাটাকে তিনি বলেছেন প্রথমে আগে ঠাকুরের সেবাটা ঠিক মতো হওয়া দরকার। ঠাকুর যদি সন্তুষ্ট হন তাহলে আমাদের প্রতি তার আশীর্বাদ বেরিয়ে আসবে। এটা ঘটনা। আমরা ঠাকুরের দিকে যদি তাকাই তাহলে দেখবো তার পরিচর্যা এবং তাকে কীভাবে সাজানো হচ্ছে, মাকে কীভাবে সাজানো হচ্ছে, স্বামীজিকে কীভাবে সাজানো হচ্ছে, সেগুলো পর্যবেক্ষণ করা, সেটা তার একটা বিশেষ দিক, যেটা আমরা পারতাম না, এখন সেটা সম্ভব হচ্ছে। এই যে ঠাকুরের সেবা আর এর ছেলেমেয়ে তাকে আপ্যায়ন করা, নিজের হাতে তাকে প্রসাদ দিয়ে আপ্যায়ন করা, এটা আমি তোমাদের কাউকে দেখিনি, কোনো সন্ন্যাসী মহারাজকে দেখিনি। অবশ্য সন্ন্যাসী মহারাজ আমাদের এখানে অল্প স্বল্পকালীন এসেছেন, দু একদিন থেকে চলে গেছেন, কিন্তু তার যে এই সেবামূলক মনোবৃত্তি মায়ের মতো, মা সারদার যে সেবামূলক মনোবৃত্তি দেখাচ্ছেন, প্রত্যেককে আপন করে নেওয়ার যে ক্ষমতা, তিনি যেমন বলতেন সরোজ আমার ছেলে, আমজাদও আমার ছেলে, কতখানি বড় মন বলে করে এই ধরনের কথা বলা যায়। আমি সতেরো মা, আমি অসতেরো মা, এই যে কথাগুলো তিনি বলেছেন, এগুলো কিন্তু উদাহরণযোগ্য। আমরা এখান থেকে কথাগুলো শুনলাম আর বাইরে চলে গেলাম, ভুলে গেলাম সব, এটা কিন্তু হওয়া উচিত নয়। মন আর মুখ আমাদের এক হয় না এবং হয়ও না, আমরা সেটা মেনেও চলতে পারি না। সুতরাং আমাদের চিন্তাধারা একটু পরিবর্তিত হওয়া দরকার। মন আর মুখকে যদি এক করতে না পারি তাহলে আমার মধ্যে বিভেদ এসে যায়, তাহলে সেই বিভেদটাই আমার মধ্যে নানা রকম প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এই জন্য আমরা ঠাকুরের কথায় বলবো, আমাদের মন এবং মুখ এক হওয়া উচিত এবং আমরা সেটা পারি না। এখন একটা কথা বললাম, ভেতরে ভেতরে অন্যরকম চিন্তা করলাম, তাতে ঠাকুর সন্তুষ্ট হন বা মা অসন্তুষ্ট হন। সুতরাং আমরা তাদের যে আবশ্যক, তাদের যে
বোধটা যেন আমরা গ্রহণ করতে পারি, আমাদের জীবনচর্চায় সেটা যেন আমরা প্রয়োগ করতে পারি, তবেই আমরা পূর্ণ হব, কৃতজ্ঞ হব এবং আমরা সকলের ভালোবাসা পাওয়ার জন্য পাওয়ার মতো প্রস্তুতি পরিণত হতে পারব। আজকে অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, অনেক কথাই শুনলেন, অনেক আমাদের অভিজ্ঞতা সঞ্চয় হলো। সবগুলো মিলিয়ে যদি আমরা এক করে নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলেই আমরা আমাদের মানব জীবন ধন্য হবে। আমরা মহারাজের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই, তিনি এসেছেন, তিনি থাকবেন এবং আমাদের সুপরিচালনার মধ্যে দিয়ে আমাদের যে ভুলগুলি আছে সেগুলো সংশোধন করে নেবেন এবং আমরা যাতে তাকে অনুসরণ করে তার উদ্দেশ্য বা তার যে আকাঙ্ক্ষা, তার যে আগ্রহ, সেগুলো যেন রূপায়িত করতে পারি, সেই কথা তার কাছে সেই কথাগুলো চিন্তা করে আমরা তার কাছে প্রার্থনা করব। আমরা সবাই মনে রাখবো সবসময় সবাই বেশি এগিয়ে চলো, এগিয়ে চলো। আমাদের সামনে লক্ষ্যমাত্রা বিরাট, সুতরাং আমরা একদিন দেখবো যে আমাদের উপসাধা কেন্দ্র একদিন সাধা কেন্দ্রে পরিণত হচ্ছে এবং সেটা অদূর ভবিষ্যতেই হবে। ঠাকুরবা স্বামীজির চলে এই প্রার্থনা জানিয়ে সকলকে আমার প্রণাম, নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখন আমাদের অনুষ্ঠানের একদম শেষ লগ্নে আমরা উপস্থিত। এখন সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবে শ্রীমান দেবকান্ত নাথ। বিরাট শিশু বিরাট শিশু প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ করিছ নীতি আপন মনে নিরজনে প্রভু নিরজনে করিছ এ বিশ্বরে বিরাট শিশু আলোনে করিছ তারকা বিশ্বসী
আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বরে বিরাট শিশু আলো মনে খেলিছ খেলিছ খেলিছ। অসংখ্য ধন্যবাদ দেবকান্তকে। পূজনীয় মহারাজজির আত্মচরণে প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসন্ন রাস পূর্ণিমা আপনাদের সকলের ভালো কাটুক। করোনা বিধি মেনে রাস উৎসব পালন করুন। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি।